করাবো। খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ। হুম হুম হুম, খুব তাড়াতাড়ি হবে। কেন, কি কি হচ্ছে গো? হ্যাঁ, 100 জনের বেশি হওয়া যায় না। অনেকে জয়েন হতে পারছে না, না? দেখছি না কি করা। আসলে দুটো লাগাতে হতো, তাহলে সমস্যাটার সমাধান হতো, কিন্তু আমাদের দুটো প্রয়োজন পড়ে না বলে আমি লাগাই না। আচ্ছা। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আবার 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 অ্যাক্টিভ করে দেবো এবং তোমরা সেগুলো পরীক্ষা দিতে পারবে। এগুলো সমস্তটা শেষ হয়ে যাক, তারপরে বাকিগুলো সব সমস্ত লিঙ্ক অ্যাক্টিভ করে দেবো, এবং তোমরা সমস্ত পরীক্ষা যে কোনো সময়ই দিতে পারবে। মানে যত আমাদের লিঙ্ক আছে সমস্ত লিঙ্ক একসাথে দিয়ে তোমাদের অ্যাক্টিভ করে দেবো সমস্ত পরীক্ষাগুলো। ঠিক আছে? এবং তোমরা যে কোনো লিঙ্কে ঢুকে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। চলো, আজকে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। হুম। তো বায়োস্ফিয়ার থেকে প্রথমে আমরা আলোচনা করব। পুরোটা ক্লাসটা শোনো, তারপর যা যা প্রশ্ন আছে তোমাদের সমস্ত প্রশ্ন নেওয়া হবে। আচ্ছা, বায়োস্ফিয়ার মানে কি বলতো? বায়োস্ফিয়ার মানে হচ্ছে জীবমণ্ডল। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়। বায়োস্ফিয়ার মানে হচ্ছে তোমাদের কি? জীবমণ্ডল। তো জীবমণ্ডল সম্পর্কে আমাদের সিলেবাসটা তোমরা দেখেছো নিশ্চয়ই। সিলেবাসে কি কি আছে? ইকোলজি, ইকোসিস্টেম, তারপরে এনার্জি ফ্লো থেকে শুরু করে সবটাই আছে, এবং সিলেবাসে যা কিছু আছে সবটাকেই ধরে এই নোটসটা বানানো হয়েছে। এবং তোমাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করব, তোমরা শেষ পর্যন্ত দেখো, তারপরে যার যা প্রশ্ন আছে আলোচনা হবে। তো প্রথমে পরিবেশটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু পরিবেশ কি সেটা জানতে হবে। বায়োস্ফিয়ার জানতে গেলে আমাদের পরিবেশ জানতে হবে। পরিবেশ বলতে আমরা বুঝে থাকি আমাদের চারিপাশে যে সমস্ত বায়োটিক এবং অ্যাবায়োটিক উপাদান আছে, সেই বায়োটিক এবং অ্যাবায়োটিক উপাদানগুলোকে নিয়ে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা সৃষ্টি হয় সেগুলোকে আমরা পরিবেশ বলি। আচ্ছা, পরিবেশ মানে আমাদের একটা, যেখানে আমরা বসবাস করি, যেখানে জীবকুল বসবাস করে, এবং সেখানে যেখানে বিভিন্ন রকম বায়োটিক এবং অ্যাবায়োটিক উপাদান আছে, যেখানে জৈব এবং অজৈব উপাদান আছে। পরিবেশে মূলত দুটি উপাদান থাকে, একটা হচ্ছে জৈব উপাদান, অপরটা হচ্ছে অজৈব উপাদান। কি, একটা হচ্ছে জৈব উপাদান, অপরটা হচ্ছে কি? অজৈব উপাদান। তো জৈব উপাদান কোনগুলোকে বলা হবে? জৈব উপাদান কোনগুলোকে বলা হবে? সমস্ত জীবন্ত জিনিস এর জৈব উপাদানের অন্তর্ভুক্ত। যেমন কি, যারই প্রাণ আছে সেই জৈব উপাদানের অন্তর্ভুক্ত। যেমন কি, ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে সমস্ত রকম জীবন্ত প্রাণী হচ্ছে, উদ্ভিদ প্রাণী, সবই জৈব উপাদানের অন্তর্ভুক্ত। অজৈব উপাদান কোনগুলো তাহলে? যেগুলো, যাদের প্রাণ নেই সেগুলো হচ্ছে অজৈব উপাদান, তারা হচ্ছে অজৈব উপাদানের অন্তর্ভুক্ত। ঠিক আছে? নেক্সট। বুঝতে পারছো অজৈব উপাদান কারা হবে, কারা কারা হতে পারে? মাটি, জল, বায়ু, তাপমাত্রা, আলো, আর্দ্রতা, খনিজ, ভূপ্রকৃতি ইত্যাদি হচ্ছে অজৈব উপাদানের অন্তর্ভুক্ত। এখান থেকে, হ্যাঁ দাও, পরিবেশ হচ্ছে একটা গতিশীল সত্তা, ডাইনামিক এন্টিটি। এটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আমাদের পরিবেশের কি হচ্ছে? পরিবেশ সবসময় ক্রমাগত পরিবর্তিত হয়ে চলছে, এবং এই পরিবর্তনগুলি জীবের উপর প্রভাব ফেলে, আবার জীবেরাও তাদের পরিবেশকে প্রভাবিত করে। একটি সুষম ও স্বাস্থ্যকর পরিবেশ জীবের টিকে থাকার জন্য অপরিহার্য। পরিবেশের গুণগত মান জীবের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এরপর আমরা পরিবেশ কাকে বলে বুঝে গেলাম, তাই তো? এবং পরিবেশ কি কি নিয়ে গঠিত আমরা বুঝে গেলাম। পরিবেশের মধ্যে তাহলে রয়েছে জৈব উপাদান এবং অজৈব উপাদান। তাহলে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার আমরা শুরু করব। কি বলছিল গো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, তোমরা কি বলতে চাইছিলে? হ্যাঁ, বেশ। বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার কাকে বলবো? বায়োস্ফিয়ার বলতে বোঝানো হবে পৃথিবীর সেই সমস্ত অংশ, সেই সমস্ত জায়গা যেখানেই প্রাণের অস্তিত্ব আছে, তাইও বায়োস্ফিয়ারের অন্তর্গত। তা জীবমণ্ডল হলো পৃথিবীর সেই অঞ্চল যেখানেই জীবন বিদ্যমান, যেখানেই প্রাণের অস্তিত্ব আছে বা যেখানেই জীবন বিদ্যমান, সেটাই হচ্ছে জীবমণ্ডলের অন্তর্গত।
সেটা শিলামণ্ডল হোক, সেটা বায়ুমণ্ডল হোক, বায়ুমণ্ডল হোক, যেখানেই যা খুশি হতে পারে, যেখানেই প্রাণের অস্তিত্ব আছে তাই জীবমণ্ডলের অন্তর্গত। লিথোস্ফিয়ার হতে পারে, হাইড্রোস্ফিয়ার হতে পারে, অ্যাটমসফিয়ার হতে পারে, সমস্ত জায়গাকে। তাহলে আমি যদি এখানে বলি বায়ুমণ্ডল পৃথিবীতে কত কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যদি বায়ুমণ্ডলে ধরা হয়, বায়ুমণ্ডলে প্রাণের অস্তিত্ব কত কিলোমিটার পর্যন্ত দেখতে পাওয়া যায় গো? এনিওয়ান? বায়ুমণ্ডলের 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রাণের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। বিভিন্ন বইগুলোতে পাবে 6 থেকে 8 কিলোমিটারও পেতে পারো, 6 থেকে 8 কিলোমিটারও পেতে পারো। এরপরে আসি, বায়ুমণ্ডলে কত কিলোমিটার পর্যন্ত অস্তিত্ব পাওয়া যায়? বায়ুমণ্ডলে কত কিলোমিটার পর্যন্ত অস্তিত্ব পাওয়া যায়, জীবের অস্তিত্ব পাওয়া যায় বায়ুমণ্ডলে? বায়ুমণ্ডলে দেখা গেছে বিভিন্ন বইয়ে 7 কিলোমিটার থাকবে, তবে তবে বর্তমানে বলা হচ্ছে আমাদের যে মারিয়ানা খাতের গভীরতম অংশেও জীবাণুর সন্ধান পাওয়া গেছে। অতএব এটা বলা যেতে পারে 11 কিলোমিটার গভীরতাতেও কিন্তু বায়ুমণ্ডলের অস্তিত্ব বা জীবের সন্ধান পাওয়া গেছে। মূলত আমরা ধরে নেব 6 থেকে 15, 6 থেকে 7, মানে বায়ুমণ্ডলে 6 কিলোমিটার এবং বায়ুমণ্ডলে 7 কিলোমিটার, মোট 13 কিলোমিটার আমরা গড় হিসাবটা ধরবো। 13 কিলোমিটারের মধ্যে জীবের অস্তিত্ব পাওয়া যায়। নাসা এখন বলছে 15 কিলোমিটারের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আবার বিভিন্ন রকম এখন আধুনিক সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন যে না, 11 কিলোমিটার গভীরে চ্যালেঞ্জার ডেপতেও কিন্তু এই জীবের সন্ধান পাওয়া গেছে। তাই 11 কিলোমিটার গভীরতা পর্যন্ত বলতে পারা যায় যে জীবের অস্তিত্ব আছে। কিন্তু এই জীবগুলো কত কিলোমিটারের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে? যদি ভূপৃষ্ঠটাকে বেশ ধরা হয়, এটা যদি ভূপৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠতে যদি বেশ ধরা হয়, তো ভূপৃষ্ঠের গভীরে অর্থাৎ শিলামণ্ডলে ওই শিলামণ্ডলে যদি এটা ধরি আমরা, শিলামণ্ডলে 10 মিটারের মধ্যে বেশিরভাগ জীব থাকে এবং বায়ুমণ্ডলে থাকে 200 মিটার। বায়ুমণ্ডলে 200 মিটারের মধ্যে থাকে, বায়ুমণ্ডলে 300 মিটারের মধ্যে থাকে এবং বায়ুমণ্ডলে 200 মিটারের মধ্যে বেশিরভাগ জীবের কেন্দ্রীভবন ঘটে থাকে। অর্থাৎ বেশিরভাগ জীব এই জায়গাটির মধ্যে অবস্থান করে। বুঝে গেলাম আমরা? নেক্সট যাব, এই বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের ধারণা প্রথমে কে দিয়েছিলেন? বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শব্দটি বিজ্ঞানী এডওয়ার্ড সুয়েস 1875 সালে একটি ভূতাত্ত্বিক ধারণার অংশ হিসেবে প্রবর্তন করেন। তা কে জীবমণ্ডলের ধারণাটি প্রবর্তন করেন? এডওয়ার্ড সুয়েস। কত সালে? 1875 সালে। এইটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, কে ধারণাটি প্রবর্তন করেন তার নামটা মনে রাখতে হবে। দেখো, এই জীবমণ্ডল থেকে একটা প্রশ্ন তোমরা লক্ষ্য করবে প্রতি পরীক্ষাতে, কম বেশি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, সেটা হলো জীবমণ্ডল বলো, জীবমণ্ডলের মধ্যে বিভিন্ন ইকোসিস্টেম, ইকোলজি, ইকোটোন, ইকোলজিক্যাল পিরামিড, এই টার্মগুলো কে দিয়েছিলেন সেখান থেকে একটা প্রশ্ন আসে, বিজ্ঞানীদের নাম থেকে একটা প্রশ্ন আসে এবং টার্মগুলোর উদ্ভব কোত্থেকে হয়েছিল। যেমন আমি ইকোলজিটা বলতে পারি, গ্রিক শব্দ ওইকোস থেকে উৎপত্তি লাভ করেছিল। এই উদ্ভবটা, এগুলোকে খুব সচেতনভাবে মনে রাখতে হবে এবং সালটাকে মনে রাখতে হবে, কারণ এই জায়গাটিতে এই ধরনের প্রশ্ন দেয়। তবে প্রত্যেকটা পার্টের একটা আলাদা আলাদা সাইকোলজি আছে, তোমরা ভালো করে লক্ষ্য করেছো কিনা জানি না। বিভিন্ন জায়গার বিভিন্নভাবে প্রশ্ন দেয়। যেমন এই জায়গার কথাটা আমি বলছি, এখানে সবটাই এরকম ধরনের প্রশ্ন একটা থাকবেই। কে নামকরণ করেছে, কে সেটা দিয়েছে, সে ধারণাটি কে দিয়েছেন, কত সালে দিয়েছেন, কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। বাকিগুলো থেকে কিন্তু সেরকম কিছু দেয় না। যেমন আর একটা ইনফরমেটিভ কোশ্চেন তোমার দেখতে পাবে ইন্টেরিয়র অফ দ্য আর্থ থেকে, ইনফরমেটিভ 2-3টে প্রশ্ন পাবেই তোমরা, সেখানে ইনফরমেশনগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। কিছু কিছু জায়গাতে কনসেপচুয়াল বেশি প্রশ্ন দেয়, কিছু কিছু জায়গাতে ইনফরমেটিভ প্রশ্ন দেবেই, সেই জায়গাগুলোকে সেরকম করে মনে রাখতে হবে। শুধু প্রশ্ন দেখলে হবে না, বিগত সালে যখন প্রশ্ন দেখবে, শুধু বিগত সালের নয়, যে কোনো প্রশ্ন তোমরা যখন ঘাঁটবে, পরীক্ষার প্রশ্ন, তাদের সাইকোলজিটা একটু বোঝার চেষ্টা করবে, কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন দিচ্ছে, এবং সেভাবে যদি তোমরা পড়াশোনা করো, দেখবে খুব অল্প পড়ে তোমরা বেশি ভালো ফল করতে পারছো। তাই পরীক্ষকদের সাইকোলজি একটু বোঝার চেষ্টা করবে, বা আমাদের কোশ্চেন সেটারদের সাইকোলজি কী হয় সেগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। দেখো, বায়োস্ফিয়ার জীবমণ্ডলকে একটি পরিবেশগত ধারণা
এবং পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রের সমষ্টি হিসেবে জনপ্রিয় করেন রাশিয়ান বিজ্ঞানী ভ্লাদিমির ভার ভার ভেরনাদস্কি। ভেরনাদস্কি কি করেন? 1926 সালে তার একটা বই প্রকাশ করেছিলেন, দ্য বায়োস্ফিয়ার, এবং সেই বায়োস্ফিয়ার বইটিতে তিনি জীবমণ্ডলের ধারণাটি সমগ্র পৃথিবীর কাছে এনেছিলেন এবং সেটিকে তিনি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছিলেন। তাহলে বায়োস্ফিয়ার কথাটি প্রথম ব্যবহার কে করলেন? এডওয়ার্ড সুয়েস। কত সালে করলেন? 1875 সালে। এবং জনপ্রিয়তা শীর্ষে কে নিয়ে গেলেন? ভেরনাদস্কি নিয়ে গেলেন। কত সালে নিয়ে গেলেন? 1926 সালে নিয়ে গেলেন। চলো, তাহলে 1875 সালে তিনি শুরু করেছিলেন, নামটা প্রথমে এসেছিল এবং জনপ্রিয়তা পেয়েছিল 1926 সালে। ঠিক আছে, এরপরে আমরা আসবো একটা টার্ম, সেটা হচ্ছে বায়োটা। বায়োটা কাকে বলবো সেটাকে নিয়ে আমরা আসবো। দেখো, বায়োটা বলতে একটা নির্দিষ্ট অঞ্চল বা সময়ের মধ্যে বিদ্যমান সমস্ত জীবন্ত প্রাণীকে বোঝায়। একটা নির্দিষ্ট সময়ে যত জীবন্ত প্রাণী আছে তাদের সমস্তটাকেই বলা হয় বায়োটা। কি বলা হয়? বায়োটা। তাহলে বায়োটা কাকে বলে বোঝা গেল? উদাহরণ হিসেবে তোমরা দেখো, উদাহরণ তোমাদের দেওয়া আছে। উদাহরণস্বরূপ সুন্দরবন, সুন্দরবনের বায়োটা বলতে দেখো, সুন্দরবনের বায়োটা বল সুন্দরবনের বায়োটা বলতে সুন্দরবনের সমস্ত ম্যানগ্রোভ উদ্ভিদ, রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন ধরনের মাছ, পাখি এবং সেখানকার ব্যাকটেরিয়া ও ছত্রাক সহ সমস্ত অণুজীবদের বোঝাবে। তাহলে সুন্দরবনের বায়োটা মানে কি? সেখানে যত ধরনের জীব আছে সমস্তটাই হচ্ছে সুন্দরবনের বায়োটার অন্তর্গত। সংক্ষেপে কি হলো? বায়োটা হলো একটি নির্দিষ্ট স্থানের জৈব বৈচিত্র্যের একটা সামগ্রিক চিত্র। যে বায়োডাইভার্সিটি আছে বা জীববৈচিত্র্য আছে, সেই জীববৈচিত্র্যের একটা সামগ্রিক চিত্রটাকেই বলা হয় বায়োটা। কনসেপ্ট ক্লিয়ার? চলো, এরপরে আমরা যে সিস্টেম দেখে থাকি, এই যে জীবমণ্ডল, জীবমণ্ডলের মধ্যে আমাদের ইকোসিস্টেম আছে, বিভিন্ন একটা জীবমণ্ডল একটা বাস্তুতন্ত্রের হচ্ছে বেশ গঠনগত এবং কার্যগত বাস্তুতন্ত্রকে বলা হয় জীবমণ্ডলের গঠনগত এবং কার্যগত একক। তো প্রকৃতিতে যে আমাদের সিস্টেম আছে সেই সিস্টেমগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: আইসোলেটেড, ক্লোজ অ্যান্ড ওপেন, বিচ্ছিন্ন, বদ্ধ এবং খোলা। এই তিনটে ভাগে ভাগ করা হয়। তো প্রথমে আইসোলেটেড সিস্টেম কাকে বলবো এবং উদাহরণ সহ দেখো। আইসোলেটেড সিস্টেম বলতে আমরা সেই সিস্টেমকে বুঝে থাকি যে সিস্টেমের ভিতর থেকে কোনো শক্তি এবং পদার্থের আদান প্রদান হয় না, কোনো বস্তু বা শক্তির বিনিময় হয় না বা বিনিময় করে না, সেগুলোকে আমরা বলি আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেম। তাই বিচ্ছিন্ন সিস্টেমে কি হয়? কোনো সেই সিস্টেমের ভিতর থেকে বা বাইরে থেকে কোনো শক্তি বা পদার্থের আদান প্রদান হয় না, সেটাকে আমরা বিচ্ছিন্ন সিস্টেম বলে থাকি। অর্থাৎ এর সীমানা দিয়ে কোনো বস্তু প্রবেশ বা নির্গত হয় না এবং কোনো শক্তিও প্রবেশ বা নির্গত হয় না। প্রকৃতিতে সত্যিকারের বিচ্ছিন্ন সিস্টেম পাওয়া প্রায় অসম্ভব বা প্রায়শই একটা তাত্ত্বিক ধারণা হিসেবে এটাকে বিবেচিত করা হয়। দেখো, এমন একটা সিস্টেম তুমি দেখাতে পারবে যেখান থেকে বাইরে থেকে শক্তি আসে না বা বাইরে থেকে শক্তি যায় না সেখান থেকে? সেটা প্রায় অসম্ভব, বাস্তব পরিবেশে প্রায় অসম্ভব। কিন্তু যদি তোমরা দেখো, যেহেতু এটা একটা আহ, তাত্ত্বিক একটা ধারণা, সেই তাত্ত্বিক ধারণাটাকে যদি আমরা দেখি, তাহলে উদাহরণ আমরা দেখব একটি নিখুঁতভাবে ইনসুলেটেড থার্মোফ্লাক্সে। ধরো একটা থার্মোফ্লাক্স আছে, সেই থার্মোফ্লাক্সের থেকে কি হয়? কোনো কিছু বাইরে বেরোয় না, ভিতরে ঢুকেও না। এগুলোকে ইনসুলেটেড থার্মোফ্লাক্স বলা হচ্ছে। সেই থার্মোফ্লাক্সের মধ্যে যদি গরম জলকে ক্ষণিকের জন্য একটা বিচ্ছিন্ন সিস্টেম হিসেবে কল্পনা করা হয় এইটাকে, তবে গরম জলটাকে দেখবে গরম করে রাখা হয়, ভিতর থেকে কি হয় না, বাইরে থেকে কোনো তাপ নির্গত হয় না এবং বাইরে থেকে কোনো তাপ ঢুকতে পারে না, আবার ভিতর থেকে কোনো তাপ নির্গতও হতে পারে না। তো এইগুলোকে বলবো আমরা ট্রুলি আইসোলেটেড সিস্টেম। তাহলে কি বলবো? পারফেক্টলি ইনসুলেটেড থার্মোফ্লাক্স, এটাকে আমরা বলতে পারি যে একটা আইসোলেটেড সিস্টেম। তাহলে আইসোলেটেড সিস্টেম মানে বোঝা গেল। আগে ধারণাটা মনে রাখবে, তারপরে এক্সাম্পলের দিকে যাবে। ধারণাটা কি হলো? যে সিস্টেমের মধ্যে কোনো শক্তি এবং পদার্থের
কোনো আদান প্রদান হয় না, তাকেই বলবো আইসোলেটেড সিস্টেম। এবার ক্লোজ সিস্টেম কাকে বলবো? ক্লোজ সিস্টেম বলতে বোঝানো হবে যে সিস্টেমে শুধুমাত্র যে সিস্টেমে শুধুমাত্র শক্তির বিনিময় হয়, কিন্তু কোনো পদার্থের বিনিময় হয় না বা কোনো বস্তুর বিনিময় হয় না। শক্তির বিনিময় করে, কিন্তু বস্তু বা পদার্থ বিনিময় করে না। সেগুলোকে আমরা বলি বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। উদাহরণ হিসেবে আমরা কি দেখব? উদাহরণ হিসেবে আমরা দেখব একটি বন্ধ কাঁচের বোতল, একটা বন্ধ কাঁচের বোতলে থাকা জল বোতলের বাইরে যেতে পারে না, কিন্তু বোতলটি গরম বা ঠান্ডা হলে তাপ শক্তি বোতলের মাধ্যমে আদান প্রদান হতে পারে। পৃথিবী নিজেই প্রায় একটি বদ্ধ সিস্টেম হিসেবে বিবেচিত হয়। তো বোঝা গেল পৃথিবী নিজেই হচ্ছে একটা বদ্ধ সিস্টেম হিসেবে বিবেচিত হয়। যেমন কি উল্কাপাত বা মহাকাশ উৎক্ষেপণ, বেশ এগুলো হলো। এরপরে হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কোনগুলোকে বলবো? যে সিস্টেমের মধ্যে বস্তু এবং শক্তি উভয়ই বিনিময় হয় বা উভয়ই আদান প্রদান করে, সেটাকে আমরা বলবো ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমের উদাহরণ কি? বাস্তুতন্ত্র। একটা খুব ভালো উদাহরণ হচ্ছে বাস্তুতন্ত্র। জীবমণ্ডল হচ্ছে একটা ওপেন সিস্টেম। এরপরে দেখো, তাহলে এরপরে আমরা যা জানবো ইকোলজি। ইকোলজি কাকে বলে সেটাকে নিয়ে আমরা দেখব, এবং ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন সেগুলোকে নিয়েও আমরা দেখব। দেখো, ইকোলজি হলো জীবমণ্ডলের একটা শাখা যা জীব এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। ইকোলজি কি বলা হলো? ইকোলজি একটা শাখা, বা ইকোলজি হচ্ছে জীবমণ্ডলের একটা জীববিজ্ঞানের একটা শাখা, যে শাখাতে কি হয়, জীব এবং তার পরিবেশ নিয়ে আলোচনা করে। তাহলে ইকোলজি একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা জীবমণ্ডলকে এবং তার পরিবেশগুলোকে নিয়ে আলোচনা করে। এটা ডেফিনেশন দেওয়া আছে। দেখো, ইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, খুব গুরুত্বপূর্ণ, এখানে এগুলো মনে রাখতে হবে। যেমন ঐকোষ, ঐকোষ শব্দের অর্থ কি? বাড়ি বা বাসস্থান। এবং লোজস শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন। সুতরাং আক্ষরিক অর্থে ইকোলজি হলো জীবের বাড়ি বা বাসস্থানের অধ্যয়ন। তাহলে ইকোলজি বলতে বোঝালাম আমরা, বা বুঝতে পারলাম, জীবের বাড়ি বা বাসস্থান সম্পর্কিত যে অধ্যয়ন, সেটাকেই আমরা এটাকে ইকোলজি বলে থাকি। এই ইকোলজি শব্দটি কে দিয়েছিলেন? ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল তিনি প্রথম বলেছিলেন। এই আর্নেস্ট হেকেল কত সালে বলেছিলেন? 1866 সালে বলেছিলেন। বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাবে, কিন্তু আমি বিভিন্ন বইগুলোতে ঘেঁটে দেখলাম, তোমরা যদি নিখিল কৃষ্ণ দিয়ের বই দেখতে চাও, তোমরা যদি নবোদয়ের একটা বই আছে, বিশ্বজিৎ বেরা, সোমনাথ ভট্টাচার্য, নৈরিতা সেনগুপ্তের, সেখানে দেখো। তো সেইগুলো, এবং আরও যদি অন্যান্য ভালো বই দেখো সাবিন্দর সিং থেকে বা অন্যান্য কিছু, সেইগুলোতে কিন্তু দেখবে 1866 আছে। কিন্তু কিছু কিছু এই দেশের বইগুলোতে তোমরা সালটা অনেক উল্টো পাল্টা পাবে। আমাকে কেউ একজন সেটা নিয়ে প্রশ্ন করেছিল, আমি বললাম ক্লাসে বলছি, তো সেটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে। ইকোলজি, দেখো ইকোলজি শব্দটিকে, ইকোলজি একটা বিশাল এবং বহু শাখা বিশিষ্ট ক্ষেত্র। এর প্রধান বিভাগগুলি হলো, এর কতগুলি বিভাগ আছে, তার মধ্যে প্রধান বিভাগ হচ্ছে দুটো। একটাকে আমরা বলি অটো ইকোলজি, এবং দুটো ওপরটাকে বলি সিন ইকোলজি। এছাড়াও কিন্তু এর অনেক শাখা আছে, সেই শাখাগুলোকে নিয়েও আমি আলোচনা করব। তো প্রথমে আমি দেখে নেব অটো ইকোলজি কাকে বলে। অটো ইকোলজির আর একটা নাম আছে, স্পিসিস ইকোলজিও বলা হয়। অটো ইকোলজিকে বলা হয়ে থাকে, স্পিসিস ইকোলজিও বলা হয়ে থাকে। তাহলে অটো ইকোলজি কি? যখন কোনো নির্দিষ্ট একটা প্রজাতির, কোনো একটা প্রজাতিকে নিয়ে আলোচনা করবে, যে ইকোলজিতে একটা প্রজাতির বাসস্থান নিয়ে আলোচনা করা হয়, সেটাকেই বলা হয় ইকো অটো ইকোলজি। তাহলে অটো ইকোলজি মানে কি? একটি প্রজাতি এবং তার পরিবেশ সম্পর্কে অধ্যয়ন করাকেই বলা হয় অটো ইকোলজি। ধরো, একটা বাঘ হচ্ছে একটা প্রজাতি, এই রয়্যাল বেঙ্গল টাইগারের, তাদেরকে নিয়ে আলোচনা করা, তাদের বাসস্থান, তাদের পরিবেশ, এই সবগুলোকে নিয়ে আলোচনা করাটাই হচ্ছে অটো ইকোলজি। উদাহরণ কি? একটা নির্দিষ্ট গাছের প্রজাতি কিভাবে বিভিন্ন তাপমাত্রা, আর্দ্রতা বা মাটির অবস্থানের সাথে মানিয়ে নেয়,
সেটাই হচ্ছে একটা অটো ইকোলজি। ধরো একটা বাঘের বললাম, একটা মানুষের ইকোলজি হতে পারে, একটা নির্দিষ্ট প্রজাতির হলেই সেটা হবে অটো ইকোলজি। সিন ইকোলজি কাকে বলবো? সিন ইকোলজি একটা নির্দিষ্ট স্থানে, ধরো এটা একটা নির্দিষ্ট স্থান আছে, এই স্থানের মধ্যে বিভিন্ন রকম উদ্ভিদ আছে, প্রাণী আছে, আরও অনেক কিছু জীবজ প্রাণী আছে, বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম আছে, ছোট ছোট জীবাণু আছে। এই সমস্তগুলোকে কি বলা হয় একসাথে, এই জায়গার ইকোলজিকে নিয়ে যখন এই জায়গাটির সমস্ত জীবকুলকে নিয়ে যখন আলোচনা করা হবে, তখন সেটাকে আমরা বলবো সিন ইকোলজি। তাহলে সিন ইকোলজি বলতে আমরা কি বোঝাতে চাইছি? সিন ইকোলজি বলতে আমরা বোঝাতে চাইছি কোনো একটা নির্দিষ্ট জায়গার ইকোলজিগুলোকে আমরা বলবো সিন ইকোলজি, এবং কোনো একটা নির্দিষ্ট জায়গার জীব সম্প্রদায়কে নিয়ে আলোচনা করাকে বলবো সিন ইকোলজি। কোনো একটা নির্দিষ্ট প্রজাতিকে নিয়ে আলোচনা করাকে বলবো অটো ইকোলজি। তাহলে অটোটা হলো প্রজাতিকে নিয়ে, স্পিসিসকে নিয়ে আলোচনা করা। সিন ইকোলজি মানে একটা কমিউনিটিকে নিয়ে আলোচনা করা। একটা নির্দিষ্ট জায়গায় যত ধরনের জীব আছে সমস্ত জীবকুলকে নিয়ে আলোচনা করাটাই হলো সিন ইকোলজি। ক্লিয়ার হলো? তাহলে একটা নির্দিষ্ট এলাকায় বিদ্যমান জীব সম্প্রদায় এবং তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে অধ্যয়ন করাটাই হলো আমাদের সিন ইকোলজির অংশ। এখানে একাধিক প্রজাতির মধ্যেকার মিথস্ক্রিয়া, যেমন প্রতিযোগিতা, শিকারের সম্পর্ক, বাসস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। দেখো, একটা বনের মধ্যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর সহাবস্থান এবং তাদের সম্পর্ক নিয়েও কিন্তু আলোচনা করা হয়ে থাকে। ইকোলজির অন্যান্য গুরুত্বপূর্ণ শাখা কোনগুলোকে বলা হবে? দেখো, ইকোলজির আরও কতগুলো গুরুত্বপূর্ণ শাখা রয়েছে, যেমন পপুলেশন ইকোলজি, জনসংখ্যা ইকোলজি, একটা নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা বৃদ্ধি, ঘনত্ব, বিতরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে অধ্যয়ন করা। ইকোসিস্টেম ইকোলজি, একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের মধ্যে শক্তি প্রবাহ এবং পুষ্টিচক্রের মতো প্রক্রিয়াগুলি নিয়ে অধ্যয়ন করা। ল্যান্ডস্কেপ ইকোলজি, ভৌগোলিকভাবে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিন্যাস এবং তাদের মধ্যেকার মিথস্ক্রিয়া নিয়ে অধ্যয়ন করা। গ্লোবাল ইকোলজি, গ্রহের আকার প্রক্রিয়াগুলি, যেমন বিশ্ব জলবায়ুর পরিবর্তন এবং বায়ুমণ্ডলীয় পরিবর্তন যা জীবকে প্রভাবিত করে, তা নিয়ে অধ্যয়ন করাটাই হচ্ছে গ্লোবাল ইকোলজি। কনজারভেশন ইকোলজি, সংরক্ষণ ইকোলজি, প্রজাতির সংরক্ষণ এবং বাস্তুতন্ত্রের ব্যবস্থাপনার জন্য ইকোলজির নীতিগুলিকে যখন প্রয়োগ করা হয় তখন সেগুলোকে আমরা বলবো কনজারভেশন ইকোলজি। রেস্টোরেশন ইকোলজি, পুনরুদ্ধার ইকোলজি, ক্ষতিগ্রস্ত বা অবক্ষয়িত বাস্তুতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য ইকোলজির নীতিগুলোকে প্রয়োগ করা হলে সেগুলোকে আমরা বলবো পুনরুদ্ধার ইকোলজি। তো ইকোলজি আমরা বুঝতে পেরেছি। দেখো, ইকোলজি হচ্ছে পরিবেশগত সমস্যাগুলি বুঝতে এবং সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান, যেমন দূষণ, জীববৈচিত্র্যের ক্ষতি এবং জলবায়ু পরিবর্তন। এই সমস্তগুলো বোঝার জন্য ইকোলজি হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞানের শাখা। নেক্সট, ইকোলজি বুঝেছো নিশ্চয়ই। এরপরে আমরা আসবো বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম, সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন খুব এসে থাকে। ইকোলজিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো যেগুলো পড়ানো হচ্ছে খুব কঠিন নয়, সোজা একটা অংশ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে এবং এটা মনে রাখতে হবে, এখান থেকে যে প্রশ্নই আসবে সেই প্রশ্নই তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এই বিশেষ বিশেষ জায়গাগুলোর প্রশ্ন ছাড়া যায় না। এই বিশেষ বিশেষ জায়গাগুলোর প্রশ্ন ছেড়ে যাওয়া মানে তুমি পিছিয়ে যাবে সবার থেকে। তাই এগুলো খুব মনোযোগ সহকারে অবশ্যই পড়বে। দেখো, ইকোসিস্টেম হচ্ছে, আচ্ছা, আমি এই সমস্ত জিনিসগুলো পড়ার আগে তোমাদেরকে একটা সহজ করে বলে দিই। ইকোসিস্টেম আমাদের পরিবেশে বিভিন্ন কি রয়েছে, ভৌত বা আমরা দেখলাম জৈব বা অজৈব উপাদান রয়েছে। জৈব উপাদান আছে এবং অজৈব উপাদান আছে। এই জৈব এবং অজৈব উপাদানগুলি নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া করে, ইন্টারাকশন করে। এই মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনের মধ্য দিয়ে যে একটা সুন্দর একটা পরিবেশ গড়ে তোলে, জীবন ধারণের জন্য যে পরিবেশ গড়ে তোলে, সেটাকে আমরা বলবো ইকোসিস্টেম। তাহলে ইকোসিস্টেম মানে কি হলো? বিভিন্ন রকম কি হলো, এ দেখো, এগুলো যদি আমি ধরি যে জৈব উপাদান, এরা হচ্ছে জৈব উপাদান, আর এটাকে ধরবো আমি অজৈব উপাদান। এই অজৈব উপাদান, এই জৈব এবং অজৈব উপাদানগুলি কি হলো, এখানে মিথস্ক্রিয়া হচ্ছে। এই মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে কি হচ্ছে, এরা জীবন ধারণের উপযোগী একটা পরিবেশ গড়ে উঠছে। সেটাকে আমরা বলে থাকি বাস্তুতন্ত্র।
বাস্তুতন্ত্র তাহলে বোঝা গেল। তাহলে বাস্তুতন্ত্রতে কি হলো, জৈব এবং অজৈব উপাদানগুলির মিথস্ক্রিয়া হচ্ছে। তাহলে ইকোসিস্টেম, আমি এবারে এখানে কি লেখা আছে একটু পড়ে দিই। ইকোসিস্টেম হলো জীবন্ত প্রাণীর একটি বায়োটিক কম্পোনেন্ট, যেমন জৈব উপাদান, একটি সম্প্রদায় যা তাদের পরিবেশের অজৈব উপাদানগুলির সাথে মিথস্ক্রিয়া করে। তাহলে জৈব এবং অজৈব উপাদানগুলির মিথস্ক্রিয়ার ফলশ্রুতিকেই বলা হচ্ছে ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমের কিছু মূল নীতি আছে, কি প্রিন্সিপাল আছে। সেই কি প্রিন্সিপাল বা মূল নীতিগুলোকে আমরা একটু দেখব। এরা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, মানে হচ্ছে আত্ম আন্তনির্ভরশীল। এর মধ্যেকার সমস্ত উপাদান একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরের টিকে থাকার জন্য অপরিহার্য। এরা একে অপরের প্রতি নির্ভরশীল, প্রত্যেকটা উপাদান একে অপরের প্রতি নির্ভরশীল। এখানে কি হয়, শক্তির এনার্জি ফ্লো হয়, শক্তির প্রবাহ হয়। মূল শক্তিকে সূর্য, সূর্য থেকে সবুজ উদ্ভিদদের মধ্যে আসে, সবুজ উদ্ভিদরা সেটাকে গ্রহণ করে এবং তারপর বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন জীবগুলোর মধ্যে সেগুলো ছড়িয়ে দেয়। এবং এই অবশ্যই এনার্জি ফ্লোটা সবসময় হয় একমুখী, এটা খুব গুরুত্বপূর্ণ। এই এনার্জি ফ্লোটা ইকোসিস্টেমের মধ্যে যে এনার্জি ফ্লো হয়, সে এনার্জি ফ্লোটা কেমন হয়, একমুখী হয়। এই একমুখী প্রবাহটা মনে রাখতে হবে। এখানে কি নিউট্রিয়েন্ট সাইক্লিং দেখতে পাওয়া যায়, পুষ্টির চক্র দেখতে পাওয়া যায়। পুষ্টি উপাদানগুলি ইকোসিস্টেমের মধ্যে অবিচ্ছিন্নভাবে আবর্তিত হয়, সাইকেলিক আকারে আবর্তিত হয়। নিউট্রিয়েন্ট সাইকেল মানে কি বলা হয়েছিল আগে, সাইকেল মানে বলা হয়েছিল যে কোনো একটা চক্র যেখান থেকে শুরু হয় এবং সেখানে এসেই যদি ঘুরে সেখানেই শেষ হয়, সেগুলোকে সাইকেল বলা হয়, যেমন নিউট্রিয়েন্ট সাইকেল। এবার সমস্থিতি কি, হোমিওস্ট্যাসিস কি, ইকোসিস্টেমে বা বাস্তুতন্ত্রে ভারসাম্য বা স্থিতিশীলতা বজায় রাখার প্রবণতা যেটা রাখে সেটাকে আমরা বলি সমস্থিতি। সাকসেশন কি, ইকোসিস্টেমে সময়ের সাথে ধীরে ধীরে পরিবর্তিত হয়, যা নতুন সম্প্রদায়ের জন্ম দেয়, তাকে আমরা বলে থাকি সাকসেশন। দেখো, ইকোসিস্টেমের বিভিন্ন রকম উপাদান আছে, সেই উপাদানগুলিকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। কি কি উপাদান রয়েছে, অ্যাবায়োটিক কম্পোনেন্ট এবং বায়োটিক কম্পোনেন্ট। সমস্ত কম্পোনেন্টগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, অপরটা হচ্ছে বায়োটিক কম্পোনেন্ট। অ্যাবায়োটিক কম্পোনেন্ট মানে কি, অজৈব উপাদান। ইকোসিস্টেমের অজৈব উপাদান কোনগুলো, যেমন এখানে অজৈব পদার্থ রয়েছে কি, জল, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি। অর্গানিক সাবস্ট্যান্সেস কি, জৈব পদার্থ কি কি রয়েছে, দেখো, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, হিউমিক পদার্থ, এইগুলো হচ্ছে জৈব পদার্থ। ঠিক আছে, জড় উপাদানের মধ্যে এগুলো হচ্ছে কি, জৈব পদার্থ। দেখো, ক্লাইমেটিক ফ্যাক্টর, জলবায়ুগত উপাদান রয়েছে, যেমন বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এগুলো রয়েছে। মৃত্তিকাগত উপাদান আছে, পিএইচ, খনিজের গঠন, মাটির আর্দ্রতা ইত্যাদি। এছাড়া দেখো, এরপরে কি রয়েছে, বিভিন্ন বায়োটিক কম্পোনেন্ট, যেমন জৈব উপাদান বা সজীব উপাদান। আমরা জেনে থাকি সজীব উপাদান বলতে সমস্ত রকম সজীব উদ্ভিদ এবং প্রাণী, সমস্তগুলোকে একসাথেই বলা হয় বায়োটিক কম্পোনেন্ট। এই বায়োটিক কম্পোনেন্টগুলোকে খাদ্য শৃঙ্খলের উপর ভিত্তি করে কতগুলো ভাগে ভাগ করা হয়। আচ্ছা, বেশ, প্রথমে কাকে বলবো, কি বলবো, সেগুলোকে বায়োটিক কম্পোনেন্টগুলোকে প্রথমে যারা খাদ্য উৎপাদন করে তাদেরকে বলবো আমরা প্রডিউসার। প্রডিউসার বা স্বভোজী বা উৎপাদক। স্বভোজী বা প্রডিউসার বা উৎপাদক কাদেরকে বলা হয়, যারা নিজের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে, যেমন সবুজ উদ্ভিদ, শৈবাল, কিছু ব্যাকটেরিয়া, এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে, তাই এদেরকে আমরা বলি প্রডিউসার। কনজিউমার কাদেরকে বলবো, বা খাদক পরভোজী কাদেরকে বলবো, যে সকল জীব অন্য জীবকে ভক্ষণ করে শক্তি লাভ করে, তাদেরকে আমরা বলবো পরভোজী বলি। এই পরভোজীগুলোদের মধ্যে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে প্রাইমারি কনজিউমার বা প্রথম শ্রেণীর খাদক, যেমন যারা সরাসরি সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, তাদেরকে আমরা প্রাইমারি কনজিউমার বলি, যেমন হরিণ, খরগোশ, গরু। সেকেন্ডারি কনজিউমার বা দ্বিতীয় শ্রেণীর খাদ্য কাদেরকে বলে থাকি, যারা
প্রথম শ্রেণীর খাদকদের ভক্ষণ করে, যেমন শিয়াল, সাপ, পোকামাকড়। এরা এরা কি করে পোকামাকড় খায়, এমনকি পাখিও। এরা হচ্ছে তোমার কি দ্বিতীয় শ্রেণীর খাদক। এবার তৃতীয় শ্রেণীর খাদক কারা বলবো? যারা দ্বিতীয় শ্রেণীর খাদকদের খেয়ে বেঁচে থাকে, যেমন সিংহ, ঈগল, মানুষ, এরা। এছাড়া ডিকম্পোজার আছে। ডিকম্পোজার কাদেরকে বলবো? যে সমস্ত প্রডিউসার এবং কনজিউমারগুলো যারা তখন মারা যায়, পরবর্তীকালে মারা যাওয়ার পরে সেইগুলোকে ডিকম্পোজ করে মাটির সাথে যারা মিশিয়ে দেয়, তাদেরকে বলা হয় ডিকম্পোজার। যে সকল জীব মৃত জৈব পদার্থ এবং বর্জ্য পদার্থকে ভেঙে দেয় এবং পুষ্টি উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে দেয়, তাদেরকে আমরা ডিকম্পোজার বলি। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, কিছু পোকামাকড়, কেঁচো, এরা পুষ্টিচক্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসি বাস্তুতন্ত্রে উৎপাদকের শ্রেণীবিভাগ। আমরা যে উৎপাদকগুলো দেখলাম, সেই উৎপাদকগুলোকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। সেই শ্রেণীবিভাগগুলোকে আমরা দেখব, আলোচনা করব। উৎপাদকের শ্রেণীবিভাগে কি দেখা যাচ্ছে দেখো। প্রথমত হচ্ছে এগুলোকে আমরা ফার্স্ট অফ অল প্রথমত দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে আলোক স্বভোজী এবং অপরটা হচ্ছে রাসায়নিক স্বভোজী। আলোক স্বভোজী হচ্ছে ফটো অটোট্রপস এবং রাসায়নিক স্বভোজী হচ্ছে কেমো অটোট্রপ। তাহলে আলোক স্বভোজী কোনগুলোকে বলবো? যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী যারা নিজেদের প্রাণী এখানে হবে না, রাসায়নিক স্বভোজীতে প্রাণী হতে পারে, ছোট ছোট জীবাণু, মূলত উদ্ভিদই বলবো। অতএব যারা বলবো যে সমস্ত জীবকুল নিজেদের খাদ্য সূর্যালোকের উপস্থিতিতে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাদেরকে আলোক স্বভোজী বলে। তাহলে যে জীবকুল সূর্যালোককে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় মাধ্যমে খাদ্য তৈরি করে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যারা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, তাদেরকে বলি আলোক স্বভোজী। মানে আলোর দ্বারা যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এরা পৃথিবীর বেশিরভাগ বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক। উদাহরণ কি? সবুজ উদ্ভিদ, শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া, এরা হচ্ছে তোমার আলোক স্বভোজীর উদাহরণ। এরপরে আসি রাসায়নিক স্বভোজী। রাসায়নিক স্বভোজী কাদেরকে বলবো? এই জীবগুলো রাসায়নিক বিক্রিয়া থেকে নির্গত রাসায়নিক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। সূর্যালোকের উপর নির্ভরশীল নয়, এরা কিন্তু সূর্যালোকের উপর নির্ভরশীল নয়। এরা সাধারণত চরম পরিবেশে, যেমন গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেল বা মাটির গভীরে পাওয়া যায়, যেখানে সূর্যালোক পৌঁছায় না, সেখানে থেকে এরা খাবার তৈরি করে, খাদ্য তৈরি করে। এদের উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন কিছু সালফার ব্যাকটেরিয়া আছে, নাইট্রাফাইং ব্যাকটেরিয়া আছে, মিথানোজেনি ব্যাকটেরিয়া আছে। এরা হচ্ছে রাসায়নিক স্বভোজীর অন্যতম উদাহরণ। তা রাসায়নিক স্বভোজী এবং আলোক স্বভোজী তোমাদেরকে খুব যত্ন সহকারে মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ এগুলো। এরপরে আমরা দেখব খাদ্যাভ্যাস অনুযায়ী বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো, তাদেরকে বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ করা যায়। খাদক বা পরভোজী হলো সেই সব জীব যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং খাদ্য ও শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল। খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে খাদকদের প্রধানত নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। যারা খাদক আছি আমরা, আমরা যারা উৎপাদন করতে পারি না কিন্তু খেয়ে থাকি, সেই সমস্ত খাদকগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে তৃণভোজী। তৃণভোজী মানে হচ্ছে যারা শুধুমাত্র সরাসরি সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, যেমন যেগুলোকে আমরা প্রথম শ্রেণীর খাদক বলি। এরা সরাসরি উৎপাদকের অর্থাৎ উদ্ভিদ বা উদ্ভিজ্জ অংশ ভক্ষণ করে, যেমন কি হরিণ, গরু, ছাগল, খরগোশ, ফড়িং, ভেড়া, এরা সব তৃণভোজী। এরা সরাসরি তৃণ খেয়ে বা প্রাইমারি প্রডিউসার খেয়ে এরা বেঁচে থাকে, এরা প্রডিউসার খেয়ে বেঁচে থাকে। এরপরে হচ্ছে মাংসাশী। মাংসাশী কাদেরকে বলা হয়? কার্নিভোর্স। কার্নিভোর্স কারা বলবো? যারা মাংস, যে সমস্ত প্রাণীরা মাংস ভক্ষণ করে। যেমন যেমন কি দেখো, প্রথম শ্রেণীর মাংসাশী কারা? এরা তৃণভোজীদের ভক্ষণ করে, যেমন সাপ, ইঁদুর খায়, ব্যাঙ, পোকামাকড় খায়, শেয়াল, খরগোশ খায়। দ্বিতীয় শ্রেণীর মাংসাশী কারা? এরা প্রথম শ্রেণীর মাংসাশীদের ভক্ষণ করে, যেমন কি ঈগল সাপ খায়, বাঘ,
শেয়াল খায়, হরিণ খায়, এরা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর মাংসাশী। এরপরে যে সর্বোচ্চ খাদক, চতুর্থ শ্রেণীর খাদক কাদেরকে বলবো? এরা খাদ্য শৃঙ্খলের শীর্ষে থাকে এবং সাধারণত অন্য কোনো প্রাণী দ্বারা ভক্ষিত হয় না। এদেরকে বলা হয় সর্বোচ্চ খাদক। যেমন সিংহ, মেরু ভালুক, মানুষ যদি শুধু মাংস খায়, তারা কি, তাদেরকে সর্বোচ্চ খাদক বলা হয়। এরপরে আসি সর্বভুক, অমনিভার্স। অমনিভার্স কাদেরকে বলবো? যে সমস্ত এরা উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই ভক্ষণ করে। এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ: মানুষ, ভালুক, কাক, মুরগি, শুয়োর। তাহলে মানুষ, ভালুক, কাক, মুরগি, শুয়োর, এরা সবগুলোই কিন্তু অমনিভার্স। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, পরবর্তীতে আসবো আমরা পরজীবী বা প্যারাসাইটস। পরজীবী কাদেরকে বলবো বা প্যারাসাইটস কাদেরকে বলবো? এরা অন্য জীব থেকে খাদ্য পুষ্টি গ্রহণ করে, তাদেরকে আমরা প্যারাসাইট বলি। এবং পোষককে সাধারণত হত্যা না করে তাদের মধ্যে যারা বেঁচে থাকে, তাহলে দেখো এই প্যারাসাইটরা যাকে আশ্রয় করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় কি? পোষক বা হোস্ট বলা হয়। পোষক বা হোস্ট কাদেরকে বলা হয়? প্যারাসাইট উদ্ভিদ বা পরজীবী, উদ্ভিদ এবং প্রাণী যাই হতে পারে। প্যারাসাইট জীব যে যে জীবের উপর অবস্থান করে তাকে আমরা বলি পোষক বা হোস্ট। উদাহরণ কি? উকুন, মানুষের মাথায় উকুন থাকে। কৃমি, মশা, মানুষের পেটে কৃমি আছে, মশা আছে, যেমন বিভিন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া, এরা হচ্ছে সবাই পরজীবী, প্যারাসাইট। নেক্সট, মৃতজীবী, স্ক্যাভেঞ্জার্স। মৃতজীবী কাদেরকে বলা হবে? এরা মৃত প্রাণী দেহ বা পচনশীল জৈব পদার্থ ভক্ষণ করে, তাদেরকে মৃতজীবী বলা হয়। এরা বিয়োজকদের থেকে ভিন্ন ভিন্ন কারণ হচ্ছে এরা সরাসরি মৃতদেহ খায় না। কারণ বিয়োজকরা সরাসরি মৃতদেহ খায় না, কিন্তু আর এরা কি পচনে সাহায্য করে না। উদাহরণ কি? শকুন, হায়েনা, কাক, কিছু কীটপতঙ্গ। এই উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। এরা হচ্ছে আমাদের স্ক্যাভেঞ্জারের উদাহরণ। এরপর দেখো অনুখাদক বা বিয়োজক, যেগুলোকে আমরা বললাম, এদেরকে নিয়ে একটু দেখতে হবে আমাদের। অনুখাদক বা বিয়োজক হলো বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এদেরকে স্যাপ্রোফাইট বা ডেট্রিভোরও বলা হয়ে থাকে। তাহলে স্যাপ্রোফাইট বা ডেট্রিভোর কাদেরকে বলা হয়ে থাকে? অনুখাদকদের বলা হয়ে থাকে, অথবা বিয়োজকদের বলা হয়ে থাকে, ডিকম্পোজারদের বলা হয়ে থাকে। ভূমিকা কি? এরা কি ভূমিকা রোল প্লে করে? এরা বাস্তুতন্ত্র মৃত জৈব পদার্থ, যেমন মৃত উদ্ভিদ, মৃত প্রাণী, বজ্র পদার্থকে ভেঙে সরল অজৈব পদার্থে রূপান্তরিত করে। এই প্রক্রিয়াকে বিয়োজন বলে থাকে। শক্তি লাভ, বিয়োজকরা এই পচনশীল জৈব পদার্থ থেকে নিজেদের শক্তি লাভ করে থাকে। পুষ্টিচক্রে এদের কি ভূমিকা দেখো। আচ্ছা, এই পুষ্টিচক্রের ভূমিকা এগুলোকে তোমরা একটু জানো, অবশ্যই একবার করে পড়ে নেবে। আমি এতগুলো করে সময় নষ্ট করছি না। যেগুলো মেন জায়গা, যেগুলো বোঝানোর জায়গা, সেগুলোকে আমি একটু বেশি করে ধরবো। এরপর দেখো প্রকারভেদ কোনগুলো? ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ব্যাকটেরিয়া, ছত্রাক কি? অনেক ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে এবং জলে বিয়োজন প্রক্রিয়ায় অংশ নেয়। ছত্রাক যেমন মাশরুম, মোল্ড, জটিল জৈব পদার্থ ভাঙতে অত্যন্ত কার্যকর হয়। ডেট্রিভোরস কি? কিছু প্রাণী সরাসরি মৃত জৈব পদার্থ ভক্ষণ করে বিয়োজন প্রক্রিয়ায় সাহায্য করে, এদের ডেট্রিভোর বলে। যেমন কি? কেঁচো, কিছু পোকামাকড়, স্লাগ, কিছু মাইটস, এদেরকে বলা হয় কি? ডেট্রিভোর। সংক্ষেপে কি বলা হবে? বিয়োজকরা বাস্তুতন্ত্রের পরিষ্কার কর্মী, ক্লিন আপ কর্মী বলা হয়, ক্লিন আপ ক্রিউ বলা হয়, হিসাবে কাজ করে এবং পুষ্টির পুনর্ব্যবহারে অপরিহার্য ভূমিকা পালন করে। তাহলে এটা বিয়োজকরা কি হয়? বাস্তুতন্ত্রের পরিষ্কার কর্মী হিসাবে কাজ করে, বাস্তুতন্ত্রকে এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। এরপরে আসি এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ। খুব গুরুত্বপূর্ণ এখানটা, শক্তি প্রবাহ। আমরা জানি আমাদের সমস্ত শক্তির উৎস কি? সূর্য। সূর্য থেকে যে আলো 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, সেই 1 ভাগের
0.64%, 0.64% হচ্ছে কি করে আমাদের সবুজ যে সমস্ত প্রডিউসাররা আছে তারা ব্যবহার করে, মানে উৎপাদকেরা ব্যবহার করে এবং নিজেদের খাদ্য উৎপাদন করে। তারপর সেটা কি বিভিন্ন খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে পরবর্তীকালে পরবর্তী খাদক স্তরে ধীরে 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 সঞ্চারিত হয়। তো এনার্জি ফ্লো বা শক্তি প্রবাহ দেখো, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম হলো একমুখী এবং তাপগতিবিদ্যার সূত্র অনুসরণ করে। তাহলে কি শক্তি প্রবাহ কেমন হয়? শক্তি প্রবাহ এই ধরনের প্রশ্ন আসে। শক্তি প্রবাহ কেমন হয়? সবসময় একমুখী হয়। এবং এটা কি করে? এটা হচ্ছে তাপগতিবিদ্যার সূত্রকে অনুসরণ করে চলে। তাহলে এনার্জি ফ্লো কোন সূত্র অনুসরণ করে? তাপগতিবিদ্যার সূত্রকে অনুসরণ করে চলে। তাপগতিবিদ্যা তাহলে সূত্র কি আছে? দুটো সূত্র আমাদেরকে জানতে হবে এবং সেই দুটো সূত্রকে অনুসরণ করে। প্রথমত কি? একটা হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে আমরা যেটাকে শক্তির নিত্যতা সূত্র বলে থাকি। শক্তি হচ্ছে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, শুধু রূপের পরিবর্তন হয়। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। তাহলে ফার্স্ট লটা কি হলো? শক্তি ধ্বংসও নেই, সৃষ্টিও নেই, এটা শুধু রূপের পরিবর্তন হয়, এক রূপ থেকে অন্য রূপে প্রবাহিত হয়, পরিবর্তিত হয়। একটি ইকোসিস্টেম এ সৌরশক্তি উৎপাদকের দ্বারা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো, সৌরশক্তি হচ্ছে প্রধান সমস্ত শক্তির প্রধান উৎস। তো সেই সৌরশক্তিটা কি হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় সূত্র কি বলা হয়? এন্ট্রপির সূত্র বলা হয়। শক্তি স্থানান্তরের সময় কিছু শক্তি সর্বদা তাপ হিসেবে নষ্ট হয়ে যায় এবং অব্যবহার্য হয়ে পড়ে। এর অর্থ হলো প্রতিটি পুষ্টি স্তরে স্থানান্তরের সাথে শক্তির একটা উল্লেখযোগ্য ক্ষতি হয়। তাহলে তাপগতিবিদ্যার সেকেন্ড লটা কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্রকে বলা হয় এন্ট্রপির সূত্র বলা হয়। এই সূত্রে কি বলা হয়েছে? শক্তি স্থানান্তরের সময় মানে কি? প্রতিটি টপিক লেভেলে যখন শক্তি এক স্তর থেকে আরেকটা স্তরে স্থানান্তরিত হয়, তখন কিছু শক্তি নষ্ট হয়ে যায় এবং অব্যবহার্য হয়ে পড়ে। এর অর্থ হলো কি? প্রতিটি স্তরে টপিক লেভেলে স্থানান্তরের সাথে শক্তির একটা উল্লেখযোগ্য ক্ষতি হয়। এটাই হচ্ছে এন্ট্রপির সূত্র। তাহলে বোঝা গেল দুটো সূত্র তাপগতি শক্তির। তাপগতিবিদ্যার যে দুটো সূত্র, সেই দুটো সূত্র বুঝতে পেরেছো। এরপরে আমরা আসব শক্তির উৎস। প্রথমেই বলা হলো প্রায় সমস্ত বাস্তুতন্ত্রের জন্য শক্তির চূড়ান্ত উৎস হলো সূর্যালোক। নেক্সট, শক্তি প্রবাহের পদ্ধতি বা পর্যায়, মেথড অর স্টেজ অফ এনার্জি ফ্লো। এক মিনিট, এক সেকেন্ড। আচ্ছা, অনেকেই তোমরা জয়েন হতে পারোনি না? প্রচুরজন জয়েন হতে পারেনি বলছে তো। ওরে বাবা, আমি তো গ্রুপ খুলিনি গো। আমি তো তাহলে আর একটা লিঙ্ক দিয়ে দিতাম। আমি ভাবলাম 2-3 জন হয়তো এখনই জয়েন হতে পারবে, সেটাই ভাবলাম। আচ্ছা বেশ, নেক্সট দিন থেকে তাহলে ওদেরকে আর একটা করে লিঙ্ক দিয়ে দেবো। দুটো লিঙ্ক ক্রিয়েট করব। আসলে আমি ভেবেছিলাম তোমরা একটা লিঙ্কে হয়ে যাবে। যাই হোক, পরের দিন থেকে আর একটা লিঙ্ক ক্রিয়েট করা হবে। বেশ, শোনো। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো? এনি প্রবলেম? নেক্সট, শক্তি প্রবাহের পদ্ধতি, মেথড অফ স্টেজ। তাহলে দেখো, প্রথমত হচ্ছে উৎপাদক স্তর। শক্তি প্রবাহের পদ্ধতি অনুযায়ী, আচ্ছা এখনই কি একজন জয়েন হতে চাইছে? যে এইগুলো খুব মুশকিল মাঝে জয়েন হতে যাওয়া। দেখো, উৎপাদক স্তর বা প্রডিউসার লেভেল।
উৎপাদক স্তর কোনগুলোকে বলবো? সূর্যালোকের শোষণ। উৎপাদকেরা কি করে সূর্যালোকের উপস্থিতিতে বা সূর্যালোকের সাহায্যে নিজেদের দেহের যে ক্লোরোফিল আছে সেটাকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষের মাধ্যমে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে নিজেদের দেহে আবদ্ধ করে। উৎপাদকেরা প্রধানত সবুজ উদ্ভিদ, শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়া সূর্যালোক থেকে শক্তি শোষণ করে। সালোক সংশ্লেষ মন্তন্যটা হবে না। তারা সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই রূপান্তরিত শক্তি তাদের শরীরের টিস্যুতে জমা হয়। এই স্তরেই সবচেয়ে বেশি শক্তি ধারণ করে। তাহলে উৎপাদক স্তর বা প্রডিউসার লেভেল আমরা বুঝলাম। উৎপাদক স্তর বা প্রডিউসার লেভেল কোনটা হলো? তাহলে সৌর শক্তিকে তারা কি করলো? নিজেদের দেহে আবদ্ধ করলো। কি হিসেবে আবদ্ধ করলো? রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ করলো। এখানে তোমাদেরকে দুটো টার্মকে মনে রাখতে হবে। একটা হচ্ছে জিপিপি, জিপিপি এবং অপরটা হচ্ছে এনপিপি, এনপিপি। এই দুটো টার্মের তোমরা বলতে পারবে কি? কেউ এনিওয়ান বলতে পারবে দুটো টার্ম কি? জিপিপি। আচ্ছা, কি বললে? গ্রস প্রাইমারি প্রোডাক্ট। হ্যাঁ, আর কি বললে? এনপিপি কি বললে বলো? হ্যাঁ, নেট প্রাইমারি প্রোডাক্ট। ভেরি গুড, তোমরা বলতে পারো। আচ্ছা, তোমরাই বুঝিয়ে বলো তো জিপিপি এনপিপিটা কি? আমি অবশ্যই বলবো শেষে। বলো জিপিপিটা কি, এনপিপিটা কি? না, তোমাদের সঙ্গে ইন্টারাকশনটা হচ্ছে না ঠিকঠাক করে। দেখো জিপিপি, হ্যাঁ ঠিকই বলেছো। দেখো জিপিপি মানে হচ্ছে যেটা উৎপাদকেরা সরাসরি উৎপাদকেরা সরাসরি সবুজ সূর্যালোককে নিজেদের শরীরে যেটা আবদ্ধ করে রাখে বা যে শক্তিটা তারা সঞ্চয় করে বা যেটা রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে, সেটাকে আমরা জিপিপি বলি, গ্রস প্রাইমারি প্রোডাক্ট। এবং এই জিপিপি থেকে যে শক্তিটা সে প্রথমে ধরো 100% শক্তি কি করলো, সে সূর্য থেকে পেল, এই 100% শক্তিটাকে আমরা বলবো জিপিপি। এবং এই জিপিপিটা শুধু 100% শক্তিটা সে যখন ধারণ করেছে, সে নিজের কাজে লাগাবে। আমরা যেটা ইনকাম করি, সেই ইনকামটা কি করি? প্রথমে আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে দিই, তারপরে যেটুকু থাকে সেটুকু সঞ্চয় করি। তো একই রকমভাবে প্রডিউসাররা কি করবে? সূর্য থেকে যে 100% আলোটা পেলো, সেটা জিপিপি হিসাবে পেলো, গ্রস প্রাইমারি প্রোডাক্ট হিসেবে পেলো। এবং তারা কি 100%টাকে কি করবে? নিজেদের কাজে, যেটুকু নিজেদের প্রয়োজন সেটুকু কাজে লাগাবে, বাকিটা সঞ্চয় করে রাখবে। তো কাজে লাগানোর পরে যেটুকু থাকছে, যে সঞ্চয়টুকু থাকছে, সেটাকে আমরা বলে থাকি এনপিপি। তাহলে কাজে লাগানোর পরে যে সঞ্চয়টুকু থাকছে সেটাকে বলা হয় এনপিপি। বিভিন্ন বইয়ে এর পরিমাণটা বিভিন্ন থাকবে। বিভিন্ন বইয়ে থাকবে, দেখবে 50 থেকে 60% হচ্ছে কাজে লাগিয়ে দেয়। এটা অনেকের বইয়ে অনেক বই থাকবে। তো তাহলে জিপিপি এনপিপির কনসেপ্ট বোঝা গেছে। আমরা নেক্সটে যাব। প্রথম শ্রেণীর খাদক স্তর। আমরা এগুলো পড়লাম না গো? হার্বিভোরস বললাম তো। তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদকেরা উৎপাদকের ভক্ষণ করে তাদের থেকে শক্তি লাভ করে। যখন একটি তৃণভোজী উদ্ভিদ খায়, তখন উদ্ভিদের মধ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি তৃণভোজীর শরীরে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরের সময় শক্তির একটা বড় অংশ বিপাকীয় ক্রিয়াকলাপ, যেমন শ্বাস প্রশ্বাস, চলাচল এবং তাপ হিসাবে পরিবেশে হারিয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর খাদক স্তর কি? মাংসাশী এবং দ্বিতীয় শ্রেণীর খাদকেরা প্রথম শ্রেণীর খাদকদের ভক্ষণ করে শক্তি লাভ করে। এখানেও শক্তি স্থানান্তরের সময় প্রায় 90% শক্তি নষ্ট হয়ে যায়। তৃতীয় শ্রেণীর খাদক স্তর দেখো, এবং উচ্চতর স্তর। এই স্তরের খাদকেরা দ্বিতীয় শ্রেণীর খাদকদের ভক্ষণ করে। প্রতিটি উচ্চতর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের দক্ষতা কমতে থাকে এবং শক্তির পরিমাণও
আরও হ্রাস পায়। বিয়োজক স্তর, আমরা এতক্ষণ বিয়োজক নিয়ে অনেক আলোচনা করেছি, আশা করি বিয়োজক স্তর জানো, তোমরা বুঝে গেছো। এরপরে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। শক্তি প্রবাহ সবসময় কি হয়? একমুখী প্রবাহ হয়। যেমন উৎপাদকদের থেকে খাদকদের দেহে শক্তি আসে, কিন্তু খাদকদের থেকে কিন্তু উৎপাদকের দেহে যায় না। তাই ওই জন্যই আমরা এই শক্তি প্রবাহটাকে বলতে পারি সবসময় একমুখী হয়ে থাকে। তাহলে এটা শক্তি প্রবাহটা সবসময় কেমন হয়? একমুখী প্রবাহ হয়। শক্তি বাস্তুতন্ত্রের মধ্যে একমুখীভাবে প্রবাহিত হয়। এটি উৎপাদক থেকে শুরু করে খাদকদের মাধ্যমে প্রবাহিত হয় এবং কখনোই উল্টো দিকে প্রবাহিত হয় না। পুনরায় উৎপাদকের কাছে ফিরে আসে না। মানে শুধুমাত্র উৎপাদক থেকে খাদকের কাছে আসে, কিন্তু খাদক থেকে উৎপাদকের কাছে শক্তি প্রবাহিত হয় না। নেক্সট কি? ক্রমশ হ্রাস। প্রতিটি পুষ্টি স্তরের স্থানান্তরের সাথে সাথে শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পায়। এর কারণ হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যা বলে যে শক্তি স্থানান্তরের সময় কিছু শক্তি তাপ হিসেবে নষ্ট হয়ে যায়। এরপরে আমরা পড়ব 10% সূত্র, লিন্ডেম্যানের 10% সূত্র, যে সূত্র থেকে বহু পরীক্ষাতে প্রশ্ন এসেছে, তোমাদেরও আসবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাতে একটা এসেছিল না, 10% সূত্র থেকে। 1 মিনিট, একটু জল পান করে নি। দেখো, লিন্ডেম্যানের 10% সূত্র। আমরা জানি শক্তি যখন প্রবাহিত হয়, পুষ্টির এক স্তর থেকে অন্য স্তরে যখন শক্তি স্থানান্তরিত হয়, তখন কিছু কিছু অংশ দেহ গঠনের কাজে লাগে এবং বাকিটা এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চারিত হয়। যেমন লিন্ডেম্যানের 10% সূত্র, এটাই বলা হয়েছে। শক্তি প্রবাহের একটা মৌলিক নীতি, যা 1942 সালে বাস্তুতন্ত্রবিদ রেমন্ড লিন্ডেম্যান তিনি এটি প্রস্তাব করেন। রেমন্ড লিন্ডেম্যান 1942 সালে এই 10%-এর সূত্রটি প্রবর্তন করেন। এই সূত্র অনুসারে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এই সূত্র অনুসারে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী উচ্চতর পুষ্টি স্তরে স্থানান্তরিত মোট শক্তির মাত্র 10% পরবর্তী স্তরে জীবের জৈব পদার্থ বা টিস্যুতে জমা হয়। বাকি 90% শক্তি জীবের বিপাকীয় ক্রিয়াকলাপ, যেমন শোষণ, চলাচল এবং তাপ হিসেবে পরিবেশে হারিয়ে যায়। একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো ধরো এখানে 1000 গ্রাম ঘাস আছে। এই 1000 গ্রাম ঘাস, 1000 গ্রাম ঘাসকে ধরো কোনো একটা খরগোশ খেলো। খরগোশ যখন খাবে, 1000 গ্রাম ঘাস খরগোশটা খেলো, তাহলে খরগোশটা তার মাত্র 10% রেখে বাকি 90% দেহ গঠনের কাজে লাগাবে, নিজে রেচন, শোষণ প্রভৃতি প্রক্রিয়ার মধ্য দিয়ে দেহের বাইরে বেরিয়ে যাবে। খরগোশের দেহে কতটা থাকবে, জমা থাকবে কত পার্সেন্ট? 10% শক্তি জমা থাকবে। মানে 1000-এর যদি 10% হয়, এর যদি 10% হয়, তাহলে হবে হয়তো 100। তাহলে খরগোশের কত শক্তি থাকছে? 100 গ্রাম শক্তি থাকছে। এই 100 গ্রামটা এই খরগোশকে ধরো যখন একটা শিয়াল খাচ্ছে, খরগোশকে একটা শিয়াল যখন খাচ্ছে, তাহলে শিয়ালটা কত পরিমাণ শক্তি খাচ্ছে, এখান থেকে কত শক্তি পাচ্ছে? 100 গ্রাম শক্তি পাচ্ছে। কত গ্রাম শক্তি পেল? 100 গ্রাম শক্তি পেল।
এই 100 গ্রাম শক্তির মধ্যে কি করবে শিয়ালটা, তার 90 গ্রাম, 90%, 90% কি করবে, দেহ গঠনের কাজে ব্যবহার করবে, রেচন শোষণ প্রভৃতির মধ্য দিয়ে দেহের বাইরে বার করে দেবে। এবং তার কাছে জমা থাকবে কত, 10%। 10% মানে 10% মানে কত, 110% মানে 10, তার মানে এর কাছে জমা থাকলো 10। এই 10টা আবার ধরো সে কোনো শেয়ালকে খেলো একটা সিংহ বা বাঘ, আমি একটা বাঘ খেলো ধরলাম, এই 10-এর মধ্যে তাহলে বাঘ কত পেল, 10 শক্তি পেল, 10 শক্তি বাঘ পেল। এবং বাঘ কি করবে, তার 90% দেহ গঠনের কাজে লাগাবে। তাহলে বাঘের দেহে কত শক্তি জমা থাকবে, 90% যদি দেহ গঠনের কাজে লেগে দেয় 9, তার মানে 9 দেহ গঠনের কাজে লাগিয়ে দিল, তো বাঘের কাছে থাকলো হচ্ছে 1 গ্রাম। এইভাবে প্রত্যেকটা স্তরে শক্তি কমতে কমতে যায়। এটাই হচ্ছে লিন্ডেম্যানের অ্যাকচুয়ালি সূত্র। বুঝতে পেরেছো এই সূত্রটা? কোনো অসুবিধা হলো বুঝতে? ঠিক আছে, ঠিক আছে, বলছো হয়নি অসুবিধা। নেক্সট, নেক্সট, গুরুত্ব। এই সূত্রটি ব্যাখ্যা করে আহ, খাদ্য শৃঙ্খল সাধারণত 4টি থেকে 5টির বেশি পুষ্টিস্তর থাকে না। তাহলে খাদ্য শৃঙ্খলে কটা পুষ্টিস্তর থাকে, 4টে থেকে 5টা। এই এটি শক্তি পিরামিডের সর্বদা সরল হওয়ার কারণ ব্যাখ্যা করে। এটি বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা ও প্রজাতির সংখ্যা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এক্সাম্পল দেওয়া আছে দেখো, যদি উৎপাদকেরা যেমন ঘাস 10,000 একক সৌরশক্তি শোষণ করে, তবে তাদের মধ্যে প্রায় 10,000 একক রাসায়নিক শক্তি জমা হয়। প্রথম শ্রেণীর খাদকেরা যেমন হরিণ যখন ঘাস খায়, তার উৎপাদকের প্রায় 10% শক্তি পায়, মানে 1,000। দ্বিতীয় শ্রেণীর খাদকেরা বাঘ তখন পায় 10%, অর্থাৎ 100। তৃতীয় শ্রেণীর খাদক পায় 10%, অর্থাৎ 10। বোঝা গেছে? এইভাবে খাদ্য শৃঙ্খলের ওপর দিকে যত যাওয়া যায়, উপলব্ধ শক্তির পরিমাণ তত কমে যায়। এরপর আসি ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। ফুড চেন বা খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কাকে বলবো? আমরা যদি দেখি, উৎপাদক থেকে শুরু করে, ধরো একটা উৎপাদক আছে, উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত একটা খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে তারা বাঁধা। এই যে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তি, এটাকেই বলা হবে ফুড চেন। ও ফোন করে নিন ওকে, আমি চলে এসেছি। এরপরে দেখো ফুড চেন, মানে টাইপস অফ ফুড চেন বা খাদ্য শৃঙ্খলের বিভিন্ন রকমের প্রকারভেদ। এটি একটি উৎপাদক দিয়ে শুরু এবং একটি টপ কনজিউমার দিয়ে শেষ হয়। তাহলে দেখো, প্রথমে উৎপাদক, উৎপাদক থেকে কি গেল, প্রথম শ্রেণীর খাদক, ফার্স্ট কনজিউমার, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে ধীরে 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 যাবে। ঠিক আছে? এই গেল ফুড। এটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে একটা শৃঙ্খলে আবদ্ধ। এটাকেই উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত একটা শৃঙ্খলে আবদ্ধ, এটাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। তাহলে কি হলো, উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক একটা শৃঙ্খলে আবদ্ধ, এটাকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলা হয়। এই ফুড চেন বা খাদ্য শৃঙ্খলকে কতগুলো ভাগে ভাগ করা হয়, টাইপস অফ ফুড চেন আমরা দেখব। প্রথমে যেটা দেখব, গ্রেজিং ফুড চেন বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। এই গ্রেজিং খাদ্য শৃঙ্খল, যেটাকে আমরা চারণভূমির খাদ্য শৃঙ্খল বলে থাকি। চারণভূমির খাদ্য শৃঙ্খল কীরকম হয়, যেমন ঘাস, ঘাস কে খায়, ঘাসকে খায় ফড়িং, ফড়িংকে হচ্ছে ব্যাং, ব্যাংকে সাপ, সাপকে খেলো ঈগল। এটা হচ্ছে চারণভূমির খাদ্য শৃঙ্খলের একটা শৃঙ্খল। নেক্সট কি, ডেট্রিটাস ফুড চেন। তাহলে চারণভূমির খাদ্য শৃঙ্খল কোথা থেকে, চারণভূমির খাদ্য শৃঙ্খলটা কি বুঝতে পারলে? যে খাদ্য শৃঙ্খলটা শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে, যে খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে,
সেটাকেই আমরা বলবো গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল। নেক্সট, ডেট্রিটাস ফুড চেন বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলবো? যে খাদ্য শৃঙ্খলটা মূলত শুরু হচ্ছে মৃত জৈব পদার্থ দিয়ে। মৃত জৈব পদার্থ থেকে বিয়োজক দেহ আসবে, তারপরে আসবে বিভিন্ন রকমের ডেট্রিভোর্স বা শিকারী প্রাণীদের কাছে আসবে। উদাহরণ কি? তাহলে যে খাদ্য শৃঙ্খলটা মৃত জৈব পদার্থ দিয়ে শুরু হবে, মৃত জৈব পদার্থ দিয়ে যেটা শুরু হবে সেটাকে আমরা বলবো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। যেটা সবুজ উদ্ভিদ দিয়ে শুরু হবে সেটাকে আমরা বলবো গ্রেজিং খাদ্য শৃঙ্খল। তো ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল দেখো, মৃত পাতা উদাহরণ, তারপরে কেঁচো, পাখি, বিড়াল, এরপরে ধীরে ধীরে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ। এরপরে আমরা আসবো ট্রপিক লেভেল কাকে বলে। একটি খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ একটি পুষ্টি স্তরকে প্রতিনিধিত্ব করে এবং প্রত্যেকটা পুষ্টি স্তরকে বলা হয় টপিক লেভেল। আচ্ছা, আমাকে কেউ কেউ একজন বলতে পারবে টপিক লেভেলটা টপিক লেভেলটা প্রথম কে দিয়েছিলেন? টপিক লেভেলের ধারণাটা প্রথম কে দিয়েছিলেন বলতে পারবে? তোমাদের থেকে নেব। ওডাম। আচ্ছা, আর কেউ বলছো? কি বলছো? শিপ্রা বললে ওডাম। আর কেউ? আর কেউ? এনিওয়ান? এটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করছি না। এতজন থেকে যদি এলটন তো নয় রে বাবা। আচ্ছা, এলটন বলেছো, তুমি বলছো এলটন। আমি তোমাদেরকে বলবো, এটা তোমাদেরকে আমি হোম টাস্ক দিলাম, যাও। এটা আমি তোমাদেরকে হোম টাস্ক দিলাম আজকে। আমাকে প্রত্যেকে জানাবে গ্রুপে, তারপরে তো আমি বলবোই। সাবিন্দর সিং এর ফিজিক্যাল জিওগ্রাফি খুলবে, বড় বড় করে লেখা আছে। বেশ, পুষ্টি স্তর হলো ট্রপিক লেভেল উৎপাদক। ট্রপিক লেভেলের ওয়ান হচ্ছে কি? ট্রপিক লেভেলের প্রথমে কে থাকে? উৎপাদক থাকে, যেমন উদ্ভিদ। ট্রপিক লেভেলের দ্বিতীয় স্তরে কে থাকে? প্রথম শ্রেণীর খাদক থাকে, যেমন তৃণভোজী, হরিণ। ট্রপিক লেভেলের তৃতীয় স্তরে কে থাকে? দ্বিতীয় শ্রেণীর খাদক থাকে, যেমন মাংসাশী, যেমন শেয়াল। ট্রপিক লেভেলের চতুর্থ স্তরে কে থাকে? তৃতীয় শ্রেণীর খাদক থাকে, যেমন সর্বভুকরেরা থাকে এবং নেকড়ে থাকে। বোঝা গেল? ট্রপিক লেভেল বোঝা গেল। ট্রপিক লেভেল উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ খাদক পর্যন্ত প্রতিটি স্তরকেই বলা হয় ট্রপিক লেভেল। ধরো এই ধরনের এখানে প্রথমে কে রয়েছে? প্রথমে রয়েছে উৎপাদক, প্রডিউসার। তারপরে হচ্ছে ধরো রয়েছে প্রাথমিক খাদক, তারপরে রয়েছে গৌণ খাদক, তারপরে রয়েছে প্রগৌণ খাদক। এইভাবে যে যাচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্তরকেই আমরা বলবো ট্রপিক লেভেল। ঠিক আছে? এরপরে খাদ্য জাল। দেখো, আমরা খাদ্য শৃঙ্খল পড়লাম, এরপরে আমরা খাদ্য জাল পড়ব। খাদ্য শৃঙ্খল এতক্ষণ যখন আমরা পড়লাম, একটা সহজ সরল একটা শৃঙ্খল দেখলাম। মানে আমাদের উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে একটা শৃঙ্খলে আবদ্ধ। সেটাকে আমরা বললাম খাদ্য শৃঙ্খল বা ফুড চেন। কিন্তু যতটা আমরা সহজ করে বললাম, আমাদের অ্যাকচুয়ালি খাদ্য চেনটা বা ফুড চেনটা অতটা সহজ নয়। একটু জটিল প্রকৃতির, আঁকা বাঁকা এরকম প্রকৃতির। এবং একটা ফুড চেনের মধ্যে, একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে বিভিন্ন রকম ফুড চেন দেখতে পাওয়া যায়। সেগুলোকেই বলা হবে খাদ্য জাল বা একটা জালিকার বিন্যাস তৈরি করে। দেখো, ফুড ওয়েব বা খাদ্য জাল কাকে বলবো? কনসিস্ট অফ মাল্টিপল ইন্টারকানেক্টেড ফুড চেনকে আমরা বলবো খাদ্য জাল। একাধিক আন্তঃসংযুক্ত খাদ্য শৃঙ্খল,
একাধিক খাদ্য শৃঙ্খল যখন যুক্ত হয় একসঙ্গে যুক্ত হয়, ইন্টারকানেক্টেড হয়, তখন সেগুলোকে আমরা বলি ফুড ওয়েব বা খাদ্যজাল। ইট প্রোভাইডস আ মোর রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স ফিডিং রিলেশনশিপ। আমাদের যে বাস্তব পরিবেশে যে কমপ্লেক্স রিলেশনশিপ আছে খাদ্য খাদক সম্পর্কের, সেটাকে এই খাদ্য জালের মধ্যে প্রকৃতভাবে উপস্থাপন করা যায়, কিন্তু ফুড চেনের মাধ্যমে সেটাকে যথেষ্টভাবে উপস্থাপন করা যায় না, অ্যাজ মোস্ট অর্গ্যানিজম ফিড অন মোর দ্যান ওয়ান টাইপ অফ অর্গ্যানিজম। কারণ কি? কারণ একটা জীব একাধিক জীবকে ভক্ষণ করতে পারে, and themselves consumed by more than one type of organism. একটা এক্সাম্পল দিলে তোমরা সব থেকে ভালোভাবে বুঝতে পারবে। এক্সাম্পলটা আমি দিয়ে রেখেছি, দেখাই তোমাদেরকে। বেশ, আমি একটা দিচ্ছি, এখানেই দিচ্ছি একটা এক্সাম্পল দিই। ধরো ধরো এখানে ঘাস আছে, ঘাস ঘাসকে কে খাবে বলো তো? ঘাসকে কে খেলো? খরগোশ খেলো। খরগোশকে কে খেলো? ঈগল খেলো। আবার দেখো, এই ঘাসকে কে খেলো? ঘাসকে খেলো ফড়িং, ফড়িংকে খেলো ইঁদুর, এবং ইঁদুরকে খেলো ঈগল। আবার দেখো তাহলে গিয়ে কোথায় শেষ হচ্ছে? আবার ঈগলেই শেষ হচ্ছে। আবার কি দেখো, ঘাসকে কে খেলো? ব্যাং, না কীট, পতঙ্গ। ঘাসকে খেলো পতঙ্গ, পতঙ্গটা খেলো ব্যাং, ব্যাংকে খেলো সাপ, সাপকে খেলো ঈগল। এইভাবে কি হয়, একটা জটিল একটা ফুড চেন তৈরি হয় এবং ওয়েব তৈরি হয়, এটাকে আমরা বলবো খাদ্য জাল। ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে, বেশ। নেক্সট, এই যে খাদ্য জালের গুরুত্ব কি? খাদ্য জালের গুরুত্ব দেখো, একটি সাধারণ খাদ্য শৃঙ্খলের চেয়ে বেশি স্থিতিশীল। এটা খাদ্য শৃঙ্খলের চেয়ে বেশি স্থিতিশীল, মোর স্টেবল দ্যান এ সিম্পল ফুড চেন। একটা সিম্পল ফুড চেনের থেকে মোর স্থিতিশীল। ইফ ওয়ান ফুড সোর্স ইজ ডিপ্লিটেড, অ্যান অর্গানিজম ক্যান সুইচ টু অ্যানাদার। যদি একটা খাদ্য উৎস শেষ হয়ে যায়, একটি জীব অন্যটিতে পরিবর্তিত হতে পারে। একটি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের মধ্যেকার জটিল আত্মনির্ভর নেটওয়ার্কের চিত্র এখানে দেখতে পাওয়া যায়। বেশ, এরপরে আমরা যেটাকে দেখব সব থেকে গুরুত্বপূর্ণ, বাস্তুতন্ত্রের বিভিন্ন পরিভাষা। এইগুলো থেকে কিন্তু অনেক পরীক্ষায় প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ। বাস্তুতন্ত্রের বিভিন্ন পরিভাষাগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো দেখো, প্রজাতি কাকে বলবো? প্রজাতি মানে হচ্ছে জীবের যে একটা মৌলিক শ্রেণীবদ্ধ একক, সেটাকে আমরা প্রজাতি বলবো। যেমন একই ধরনের জীবগোষ্ঠীকে বলবো প্রজাতি, একই রকম বৈশিষ্ট্যের অধিকারী জীবগোষ্ঠী, তাদেরকে আমরা প্রজাতি বলি। জীবের মৌলিক শ্রেণীবদ্ধ একক, একই রকম বৈশিষ্ট্যের অধিকারী জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারে এবং উর্বর সন্তান জন্ম দিতে পারে, তাদেরকে আমরা স্পিসিস বলি। যেমন মানুষ, আম গাছ, এরা সব এক একটা করে প্রজাতি। জনসংখ্যা, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী একই প্রজাতির সমস্ত সদস্যদের সমষ্টিকে বলা হয় জনসংখ্যা বা পপুলেশন। উদাহরণ, একটা পুকুরে থাকা রুই মাছের সংখ্যা, একটি বনের হরিণের সংখ্যা, সবগুলোই কিন্তু পপুলেশনের অন্তর্গত। কমিউনিটি, আমি বুঝিয়েছি আগে, তাও বলি। একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীবগোষ্ঠীর সমষ্টি, যারা একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে। তাহলে যারা একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে, সেই সমস্ত জীব সম্প্রদায় একটা নির্দিষ্ট জায়গাতে যারা বসবাস করে, তাদেরকে আমরা বলি কমিউনিটি। উদাহরণ, একটা বনের গাছপালা, প্রাণী, ছত্রাক এবং অণুজীবের সম্মিলিত সমষ্টিকে আমরা বলি কমিউনিটি। নেক্সট, বায়োম।
একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যা তার প্রভাবশালী উদ্ভিদ এবং জলবায়ু দ্বারা চিহ্নিত করা হয়। এটি একাধিক বাস্তুতন্ত্রের সমষ্টি হতে পারে। এটা কিন্তু পরবর্তী অধ্যায়ে আমরা পরবর্তীতে বিস্তারিত বায়োম নিয়ে আলোচনা করেছি। এই বিভিন্ন বায়োমগুলোকে নিয়ে তো আমরা আলোচনা করব, তাই এখানে লিখে দিয়েছি এটা পূর্ববর্তী বিভাগে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে চলে আসি বায়োমাস। বায়োমাস কাকে বলবো? একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ট্রপিক স্তরে বা একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উপস্থিত মোট জৈব পদার্থের পরিমাণ। তো বায়োমাস কিন্তু এখানে মনে রাখবে একটা নির্দিষ্ট ট্রপিক স্তরেও হতে পারে অথবা একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রেও হতে পারে। একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বা একটা নির্দিষ্ট ট্রপিক স্তরে যে টোটাল যে জৈব পদার্থ রয়েছে সেই জৈব পদার্থের পরিমাণটাই হচ্ছে বায়োমাস। বোঝা গেল? তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টপিক স্তরে একটি বাস্তুতন্ত্রে উপস্থিত মোট জৈব পদার্থের পরিমাণ, এটি সাধারণত শুষ্ক ওজন হিসেবে প্রকাশ করা হয়। উদাহরণ কি? একটি বনের সমস্ত গাছের সম্মিলিত শুষ্ক ওজনই হচ্ছে একটা বায়োমাসের উদাহরণ। এরপরে আসি আমরা ইকোলজিক্যাল নিচে বা ইকোলজিক্যাল নিচ কাকে বলবো? বাস্তুতান্ত্রিক নিচ। একটি বাস্তুতন্ত্রে একটি প্রজাতির ভূমিকা বা স্থান। দেখো, ইকোলজিক্যাল নিচ মানে হচ্ছে, খুব সহজভাবে আমি বলি, যখন কোনো একটা প্রাণী বা কোনো একটা, হ্যাঁ বেশ একটা প্রাণী কি হয়, যে জায়গা জুড়ে যতটা জায়গা জুড়ে সে তার নিজের জীবন ধারণের জন্য খাদ্য সংগ্রহ করে, সেই জায়গাটি হচ্ছে তার ইকোলজিক্যাল নিচ। ধরো এই একটা প্রাণী আছে, ABCD, যে কোনো একটা প্রাণী। এই প্রাণীটা ধরে নিলাম এই টোটাল এরিয়া থেকে তার জীবন ধারণের জন্য খাদ্য সংগ্রহ করে থাকে। তাহলে এই এরিয়াটাই হবে এই প্রাণীটির ইকোলজিক্যাল নিচ। বোঝা গেল? এই প্রাণীটির ইকোলজিক্যাল নিচ কোনটা হবে? এই সমস্ত জায়গাটাই হবে ইকোলজিক্যাল নিচ। তাহলে বাস্তুতান্ত্রিক নিচ এটাই হলো। এটি শুধু তার বাসস্থান নয়, তার খাদ্যাভ্যাস। বলো, বলো, কিছু বলছিলে? হুম। ইয়েস। হুম হুম হুম। কে বললে গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই। হুম। দীপিকা। আচ্ছা। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ। দেখো, এরপরে দেখো, দিনের কোন সময়ে, হ্যাঁ, এটা এবার তোমরা সাবিন্দর সিংহে পাবে। এটা, এই তথ্যটা সাবিন্দর সিংহে পেয়ে যাবে। দিনের কোন সময়ে সক্রিয় থাকে এবং পরিবেশের আচ্ছা বেশ, তাহলে ইকোলজিক্যাল নিচ বলতে নিচ কি বোঝানো গেল? বোঝা গেল একটি মৌমাছির নিচ হলো ফুলের পরাগরেণু সংগ্রহ করা এবং পরাগায়নে সাহায্য করা। বেশ, এরপর চলে আসি হ্যাবিট্যাট কাকে বলবো। একটি নির্দিষ্ট জীবের প্রজাতি বা জনগোষ্ঠীর প্রাকৃতিক স্থান বা পরিবেশ যেখানে এটি বাস করে, সেটাকেই বলা হয়, তার ঠিকানাটাকেই বলা হয় হ্যাবিট্যাট। তাহলে তার বাসস্থানকেই বলা হয় হ্যাবিট্যাট। উদাহরণ, একটা মাছের বাসস্থান পুকুর বা নদী, একটি ভালুকের বাসস্থান একটি বন। এগুলোই হচ্ছে তাদের কাছে হ্যাবিট্যাট। স্ট্যান্ডিং ক্রপ কাকে বলবো? খুব গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে বিদ্যমান জীবন্ত বায়োমাসের পরিমাণকে বলা হয় স্ট্যান্ডিং ক্রপ। একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অঞ্চলে যত জীবন্ত বায়োমাস আছে তাকেই বলা হয় স্ট্যান্ডিং ক্রপ। এই স্ট্যান্ডিং ক্রপ একটা ইউনিটে প্রকাশ করা হয়। ইউনিটটা খুব গুরুত্বপূর্ণ। কেজি পার মিটার স্কোয়ার অথবা কেজি পার মিটার স্কোয়ার পার ইয়ার। ঠিক আছে? উদাহরণ, একটি ঘাস জমিতে একটা নির্দিষ্ট দিনে সমস্ত ঘাস এবং অন্যান্য উদ্ভিদদের মোট যে ওজন, সেই ওজনই হচ্ছে তোমার স্ট্যান্ডিং ক্রপের উদাহরণ। এরপরে আসি, ইকোটোন কাকে বলবো? খুব গুরুত্বপূর্ণ। ইকোটোন থেকে প্রশ্ন এসেই থাকে। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যেকার সংক্রমণ,
ট্রানজিশনাল জোন, সংক্রমণ অঞ্চল। ধরো দুটো বাস্তুতন্ত্র আছে, পাশাপাশি দুটো বাস্তুতন্ত্র আছে। এই দুটো বাস্তুতন্ত্র কোনো একটা জায়গাতে একে অপরের সাথে মিলিত হয়। এই যে ট্রানজিশনাল জোনটা রয়েছে, এই জোনটাকেই আমরা বলবো ইকোটোন। তাহলে এই জোনটাতে কি থাকবে? ইকোটোনের মধ্যে কি থাকবে বলো তো? দুটো বাস্তুতন্ত্রেরই দুটো বাস্তুতন্ত্রেরই বৈশিষ্ট্য এখানে উপলব্ধ হবে। এই ইকোটোন এরিয়াতে জীববৈচিত্র্য প্রচুর পরিমাণে বেশি পরিমাণ থাকবে। আচ্ছা, কেউ একজন আনমিউট করে আছো, মিউট করে নেবে। তাহলে প্রচুর পরিমাণে থাকবে, জীববৈচিত্র্য প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। উদাহরণ কি, ধরো একটি বন এবং একটা তৃণভূমির মধ্যবর্তী একটা অঞ্চল, একটি নদী মোহনা যেখানে নদী এবং সমুদ্র মিলিত হয়, এই সবগুলো কিন্তু ইকোটোনের উদাহরণ। তাহলে নদী মোহনা ইকোটোনের উদাহরণ, একটি বন এবং তৃণভূমির মধ্যবর্তী অঞ্চল, এগুলো ইকোটোনের উদাহরণ। এরপরে আসি ইকোক্লাইন কাকে বলবো। ইকোক্লাইন এটাও গুরুত্বপূর্ণ। একটি পরিবেশগত গ্রেডিয়েন্ট, মানে হচ্ছে, তোমাদেরকে এক্সাম্পলটা বললে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরো যখনই একটা বাস্তুতন্ত্র চেঞ্জ হবে, বাস্তু পরিবেশটা আলাদা হবে, পরিবেশটা যখনই আলাদা হবে, পরিবেশ আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে জীবের তাদের দৈহিক বৈশিষ্ট্য পাল্টে যাবে। ধরো কোনো একটা গাছ সমভূমিতে যে অবস্থায় আছে, যতটা বড় হয়, যতটা লম্বা হয়, পাহাড়ি অঞ্চলে কিন্তু ততটা লম্বা হবে না। সেই প্রজাতিটাই কিন্তু পাহাড়ি অঞ্চলে সেটা হবে না। তাহলে কি, বাস্তু পরিবেশের চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, পরিবেশের চেঞ্জ হওয়ার সাথে সাথে সেই জীব প্রজাতিটির বৈশিষ্ট্যের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেখো দেখো, একটা পাহাড়ের ঢাল বেয়ে উপরের দিকে উঠলে উদ্ভিদদের প্রজাতি এবং তাদের আকার কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়, কারণ উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা এবং আর্দ্রতা পরিবর্তিত হয়। তোমরা ইকোক্লাইন ভালোভাবে দেখতে পাবে শিলিগুড়ি থেকে তোমরা যখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছ, তখন যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, গাড়ির জানলার ধারে বসে উদ্ভিদগুলোকে লক্ষ্য করতে করতে যদি যাও, তাহলে দেখবে তাদের উচ্চতাটা ধীরে ধীরে কমতে কমতে যাচ্ছে। উদ্ভিদদের, মানে রিলিফের উচ্চতা বলছি না, উদ্ভিদদের উচ্চতাটা কমতে কমতে যাচ্ছে, এবং উদ্ভিদদের বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। এগুলোকে আমরা বলবো ইকোক্লাইন। এরপর হচ্ছে ইকোটাইপ। ইকোটাইপ কাকে বলবো? একটি প্রজাতির মধ্যেকার একটা স্থানীয়ভাবে অভিযোজিত জাতি বা উপজাতি। তাহলে ইকোটাইপ কাকে বলা হবে? একটি প্রজাতির মধ্যেকার একটি স্থানীয়ভাবে অভিযোজিত জাতি বা উপজাতি একই প্রজাতির বিভিন্ন পরিবেশগত পরিস্থিতিতে টিকে থাকার জন্য জিনগতভাবে সামান্য ভিন্ন হতে পারে, কিন্তু তারা এখনও একে অপরের সাথে প্রযোজন করতে পারে। সেগুলোকে বলবো আমরা ইকোটাইপ। উদাহরণ, একটি প্রজাতির পাইন গাছে যারা কিছু শুষ্ক পরিবেশের জন্য অভিযোজিত এবং কিছু আর্দ্র পরিবেশের জন্য অভিযোজিত। ইকোটোপ কাকে বলবো? এটি একটি বাস্তুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্রতম স্বতন্ত্র ভৌগোলিক একক, যা তুলনামূলকভাবে অভিন্ন পরিবেশগত অবস্থা এবং প্রজাতির সমন্বয় দ্বারা চিহ্নিত। এটি একটি ল্যান্ডস্কেপের মৌলিক বিল্ডিং ব্লক। উদাহরণ, একটি নির্দিষ্ট ছোট পুকুর, একটি একক পাথরের টুকরো যার উপর শ্যাওলা জন্মেছে। এজ এফেক্ট খুব গুরুত্বপূর্ণ। দেখো, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের সীমানা ইকোটোন এরিয়াতে কি হয়, প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায়, মানে প্রচুর জীবের সমাহার লক্ষ্য করতে পারি আমরা। এটাকে আমরা বলি এজ এফেক্ট বলে থাকি। তাহলে এজ এফেক্ট কাকে বলবো? দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের সীমানা বা ইকোটোন অঞ্চলে প্রজাতির ঘনত্ব এবং বৈচিত্র্য বৃদ্ধি পাওয়ার ঘটনা। এই অঞ্চলে উভয় বাস্তুতন্ত্রের প্রজাতি এবং কিছু অন্যান্য প্রজাতি পাওয়া যায়। উদাহরণ কি, একটি বন এবং কৃষিভূমির সংযোগস্থলে প্রচুর পরিমাণে পাখি, পোকামাকড় এবং ছোট স্তন্যপায়ী প্রাণী দেখা যেতে পারে। এরপরে আসি ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলবো। ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলবো? পরিবেশগত অনুক্রমে চূড়ান্ত এবং স্থিতিশীল পর্যায়, মানে একটা সম্প্রদায় যখন তার শেষ পর্যায়ে পৌঁছে যায়,
তখন সেগুলোকে আমরা বলবো ক্লাইম্যাক্স কমিউনিটি। এরপরে হচ্ছে হোমিওস্ট্যাটিস সমস্থিতি, একটি বাস্তুতন্ত্রের অভ্যন্তরীণ ভারসাম্য বা স্থিতিশীলতা বজায় রাখার প্রবণতা। পুকুরের পিএইচে অক্সিজেনের স্তর। এরপর হচ্ছে বিবর্ধন। জৈব বিবর্ধন কাকে বলবো দেখো, খাদ্য শৃঙ্খলে উচ্চতর ট্রপিক স্তরে পৌঁছানোর সাথে সাথে বিষাক্ত পদার্থ যেমন কীটনাশক বা ভারী ধাতু এর ঘনত্ব বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া। যেমন ডিডিটি বা পারদের মতো রাসায়নিক পদার্থ ক্ষুদ্র জীব থেকে শুরু করে ছোট মাছ বা তারপর মাছ এবং সবশেষে শিকারী পাখিদের শরীরে জমা হয়, তাদের স্বাস্থ্যের গুরুত্ব ক্ষতি করে। মানে সর্বোচ্চ স্তরে যে ক্ষতিকারক কীটনাশক জমা হওয়ার প্রক্রিয়া, সেটাকেই বলবো আমরা জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। এই প্রত্যেকটা টার্ম তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। বুঝে নিয়ে তারপরে তথ্যগুলো মুখস্থ করে নিতে হবে। খাদ্য পিরামিড, এরপরে আমরা আলোচনা করব খাদ্য পিরামিড। 1 মিনিট। দেখো, ফুড পিরামিড অর ইকোলজিক্যাল পিরামিড, খাদ্য পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিড হলো একটি চিত্রলেখ যা একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের শক্তি সংখ্যা জীবভর সম্পর্কের পিরামিড আকারে উপস্থাপন। যদি সহজ করে বলা হয়, যদি আমরা খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে দেখি, উৎপাদক স্তর থেকে সর্বোচ্চ খাদক স্তর পর্যন্ত পরপর সেগুলোকে সাজানো হয় পিরামিডের এরকম করে যদি সাজানো হয়। ধরো এখানে প্রথমে আমি দিলাম উৎপাদক স্তর, তারপরে আমি এরকম দিলাম প্রথম শ্রেণীর খাদকের স্তর, দ্বিতীয় শ্রেণীর খাদকের স্তর, তৃতীয় শ্রেণীর খাদকের স্তর। এভাবে একটা পিরামিডের আকার ধারণ করে। তাহলে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত সংখ্যার ভিত্তিতে, পুষ্টির ভিত্তিতে, ভরের ভিত্তিতে যদি আমরা সাজাই, তাহলে একটা পিরামিডের আকার আমরা পাই। এটাকেই আমরা বলবো খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড বেশ, এটাকে আমরা খাদ্য পিরামিড বলতে পারি। এই খাদ্য পিরামিডের প্রথম ধারণা কে দিয়েছিলেন? কে বলতে পারবে খাদ্য পিরামিডের ধারণা কে দিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ। খাদ্য পিরামিডের ধারণা এনিওয়ান? হুম, এলটন দিয়েছিলেন। ভেরি গুড। কত সালে দিয়েছেন? ভেরি গুড। চার্লস এলটন দিয়েছেন 1927 সালে। কিসের দিয়েছেন? এই খাদ্য পিরামিডের ধারণা দিয়েছেন। দেখো, খাদ্য পিরামিডের বিভিন্ন রকম প্রকারভেদ আমরা পাবো। প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সংখ্যা পিরামিড। খাদ্য খাদক এখান থেকে পিরামিড থেকে একটা প্রশ্ন মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল। এটা মনে হয় ইনভার্টেড পিরামিডটা এসেছিল, মানে হচ্ছে বিপরীত পিরামিড কোথায় দেখতে পাওয়া যায়, এই ধরনের কিছু একটা প্রশ্ন এসেছিল। তা প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে সংখ্যা পিরামিড। সংখ্যা পিরামিড কাকে বলবো? খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যদি জীবের সংখ্যাগুলোকে সাজানো হয় উৎপাদক থেকে উৎপাদক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত, উৎপাদক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সরি উৎপাদক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত যদি সাজানো হয়, তাহলে আমরা যে পিরামিডটা দেখতে পাই সেটাকে আমরা বলি সংখ্যা সংখ্যা পিরামিড। তাহলে উৎপাদক থেকে এই সব শেষেরটা হচ্ছে উৎপাদক। উৎপাদক সবসময় সংখ্যায় বেশি হবে এবং উৎপাদকটা সবসময় নিচে থাকবে। তারপরে হবে প্রাথমিক খাদক, তারপরে হবে গৌণ খাদক, তারপরে এটা হবে প্রগৌণ খাদক। তাহলে উৎপাদকের সংখ্যা সবসময় বেশি হবে এবং তারা কি হবে, অনেকটাই বড় জায়গা নিয়ে থাকবে এবং শেষে থাকবে একদম পিরামিডের বটমে থাকবে উৎপাদক, তারপরে প্রাথমিক খাদক, তারপরে গৌণ খাদক, তারপরে থাকবে প্রগৌণ খাদক।
এর এই সংখ্যা পিরামিডটা তাহলে কেমন হলো? এটা হচ্ছে সাধারণ পিরামিড। যেটাকে আমরা সরল পিরামিড বলতে পারি। এটাকে আমরা সরল পিরামিডও বলতে পারি। কিন্তু এই সংখ্যা পিরামিড কিছু, কিছু ক্ষেত্রে উল্টানো পিরামিড দেখতে পাই। যেমন কোন ক্ষেত্রে দেখতে পাই? সেটা দেখতে পাই অ্যা আমরা যদি হ্যাঁ, দেখো উল্টানো পিরামিড ক্ষেত্রে পিরামিড উল্টানো হতে পারে। একটা সাধারণত ক্ষেত্রে উদাহরণ হচ্ছে একটা বড় গাছের মধ্যে গাছের উপরে যদি নির্ভরশীল পোকামাকড় এবং পাখি, একটি গাছ অসংখ্য পাখির বাসস্থান হতে পারে। এই পাখিগুলোকে আবার অসংখ্য পরজীবী আক্রমণ করতে পারে। এইভাবে একটা উল্টানো পিরামিড গঠিত হয়। যদি তোমাদেরকে আরো একটু ভালো উদাহরণ বলি, এই উদাহরণটা একটু তবে আমি একটু সহজ করে বলি। ধরো একটা মানুষ আছে। এই মানুষটা হচ্ছে একটাই, সংখ্যাটা একটাই। এই মানুষটাকে কেন্দ্র করে বেঁচে আছে ধরো মানুষটাকে বেঁচে আছে বিভিন্ন রকমের কৃমি বেঁচে আছে। কৃমি আছে এবং এই কৃমিগুলোকে নিয়ে আশ্রয় করে বেঁচে আছে বিভিন্ন রকমের অ্যামিবা। তাহলে দেখো এই যত আমরা যাব মানুষটা হচ্ছে কি হচ্ছে সর্বোচ্চ নিচে রয়েছে। কিন্তু মানুষ হচ্ছে সংখ্যায় একটাই। তার মধ্যে প্রচুর পরিমাণে কৃমি আছে। তার মধ্যে আবার প্রচুর অ্যামিবা আছে। তাহলে আমরা দেখব পিরামিডটা উল্টানো হয়ে যাচ্ছে। মানে উপরের স্তরটা বড় হয়ে যাচ্ছে সংখ্যায়, নিচের স্তরটা সংখ্যায় ছোট হয়ে যাচ্ছে। নিচের স্তর থাকতে মানুষ এরকম ছোট হয়ে যাচ্ছে। পিরামিডটা যেমন উল্টে দিলে যেমন হয় সেরকম উল্টানো হয়ে যাচ্ছে। তাহলে পরজীবীদের যে সংখ্যা, পরজীবী এখানে মনে রাখতে হবে। পরজীবী খাদ্য শৃঙ্খলে পরজীবী খাদ্য শৃঙ্খলে উল উল সংখ্যার পিরামিডের ক্ষেত্রে উল্টানো পিরামিড দেখতে পাওয়া যায়। পরজীবী খাদ্য শৃঙ্খলে সংখ্যা পিরামিডের ক্ষেত্রে উল্টানো দেখতে পাই। উল্টানো পিরামিড আমরা দেখতে পাই বা দেখে থাকি। হ্যাঁ, ওইটা আসি এখনো। যখন জীবভরের ক্ষেত্রে দেখব, তখন দেখব পুকুরের বাস্তুতন্ত্র উল্টানো পিরামিড। এটা সংখ্যার ক্ষেত্রে, এগুলো কিন্তু গোলাবে না। যখন সংখ্যার ক্ষেত্রে দেখবে, সংখ্যার ক্ষেত্রে এমনি সাধারণ অবস্থায় সরল পিরামিড গড়ে ওঠে জীবের সংখ্যা দিয়ে। কিন্তু যখন আমরা পরজীবীর পিরামিড দেখব, খাদ্য শৃঙ্খলের পিরামিড দেখব, পরজীবী খাদ্য শৃঙ্খলের পিরামিড হচ্ছে উল্টানো, সংখ্যা পিরামিডের ক্ষেত্রে উল্টানো পিরামিড হয়। আর তুমি যেটা বললে পুকুরের বাস্তুতন্ত্র উল্টানো পিরামিডের উদাহরণ, সেটা জীব ভরের দিক থেকে দেখো। তাহলে হুম। এরপরে এইটা একটা খুব স্পিন্ডেল শেপড পিরামিড কাকে বলবো জানো তো? কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা জানি পিরামিড সাধারণত কেমন হয়, সব থেকে নিচের স্তরটা হচ্ছে সব থেকে বড় হয়, তারপরে ধীরে ধীরে কমতে কমতে যায়। কিছু কিছু ক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে দেখা হয় যে ধরো এটা নিচের স্তর আছে, আমি একটু এটা নিচের স্তর আছে, দেখা গেল যে দ্বিতীয় স্তরটা বেড়ে গেল, এবং দ্বিতীয় স্তরটা কোনো একটা স্তর বেড়ে গিয়ে তারপরে পিরামিডের আকার ধারণ করলো। এইরকম একটা পিরামিডের আকার ধারণ করলো, মানে হচ্ছে দ্বিতীয় স্তরটা হয়তো প্রথম স্তরের থেকে বেড়ে গেল। তখন সেই রকম পিরামিডকে আমরা বলবো স্পিন্ডেল শেপড পিরামিড। সেটাকে আমরা বলবো স্পিন্ডেল শেপড পিরামিড বলবো। ঠিক আছে, উদাহরণ এটা নিতে পারো, একটা বড় গাছ যা অনেক পাখি অবস্থান করে। এই পাখিগুলো খুব কম সংখ্যায় শিকারী পাখি থেকে শিকার করে। তাই আমরা দ্বিতীয় স্তরে কি পাবো, যা প্রথমে যারা খাদক স্তরের সংখ্যাটা বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলবো। সাধারণ অবস্থায় উৎপাদকের সংখ্যাই বেশি থাকে, কিন্তু এগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে ঘটে থাকে। এরপরে তাহলে সংখ্যা পিরামিডটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে সংখ্যা পিরামিড, তিন ধরনের পিরামিড দেখলাম: সরল পিরামিড, উল্টানো পিরামিড আর স্পিন্ডেল শেপ পিরামিড। সরল পিরামিড কোথায় হলো? এমনি সাধারণত খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে যদি দেখি, তাহলে সেখানে সরল পিরামিড গড়ে ওঠে। যদি আমরা পরজীবী খাদ্য শৃঙ্খলা দেখি, উল্টানো পিরামিড গড়ে ওঠে সংখ্যা পিরামিডের ক্ষেত্রে। আর একটা কি স্পিন্ডেল শেপ পিরামিড আমরা দেখতে পাই। এরপরে আসি জীবভরের পিরামিড।
জীবভরের প্রাণী কাকে বলবো? যদি খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক থেকে একদম সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত জীবের ভরকে যদি পরপর আমরা সাজাই, তাহলে যে পিরামিডটা আমরা দেখতে পাবো সেগুলোকে আমরা বলবো জীবভরের পিরামিড। জীবন্ত জৈব পদার্থের মোট শুষ্ক ওজনকে যদি আমরা পরপর সাজাই, সেগুলোকে আমরা জীবভরের পিরামিড দেখতে পাবো। এটাও যেমন সরল পিরামিডও হতে পারে, আবার উল্টানো পিরামিডও হতে পারে। সরল পিরামিড মানে কি? যেগুলো খুব সহজভাবে সরলভাবে হয়, সেটা হচ্ছে সরল পিরামিড। যেমন কি সরল পিরামিডের এক্সাম্পল কেমন? এই জীবভরের পিরামিডের সরল পিরামিডের এক্সাম্পল কি হবে? তৃণভোজী প্রথমে সব থেকে উৎপাদকদের সংখ্যা বেশি, উৎপাদকদের ভর বেশি সব থেকে। প্রথমে সব থেকে ভর বেশি হবে উৎপাদকদের, তারপরে ধীরে 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 কমতে কমতে যাবে। প্রথমে ভর সব থেকে বেশি উৎপাদকের হবে, উৎপাদকের ভর সব থেকে বেশি হবে, তারপরে প্রাথমিক খাদকের ভর বেশি হবে, তারপরে গৌণ খাদকের ভর বেশি হবে, গৌণ খাদকের ভর হবে, তারপরে প্রগৌণ খাদকের ভর হবে। তাহলে উৎপাদকের ভর সব থেকে বেশি, ভর মানে ওজন। এরপরে এর উল্টানো পিরামিড যদি ভরের ক্ষেত্রে দেখা হয়, এই এখনই বলছিলাম পুকুরের পিরামিড। পুকুরের পিরামিডের ক্ষেত্রে কিন্তু উল্টানো অবস্থা দেখতে পাওয়া যাবে। পুকুরের পিরামিডে কি হয়? উৎপাদকদের ভর তুলনামূলকভাবে কম। উৎপাদক কারা? পুকুরে উৎপাদক কারা হয়? জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। এই যে ফাইটোপ্লাঙ্কটনগুলো রয়েছে, ফাইটোপ্লাঙ্কটনদের ভর সামান্য হয়। ফাইটোপ্লাঙ্কটনের পরে জুপ্লাঙ্কটন আসে, তারপরে কি আসে? বিভিন্ন রকমের মাছ আছে, ছোট মাছ, বড় মাছ, এবং সেই আরও অন্যান্য প্রাণী, এবং তাদের ভর তুলনামূলকভাবে বেশি হয়। তাই পুকুরের বাস্তুতন্ত্র সবসময় কেমন হয়? উল্টানো পিরামিড হয়। পুকুরের বাস্তুতন্ত্রে সবসময় পিরামিডটা হবে, ভুল হলো, পুকুরের পিরামিডের বাস্তুতন্ত্র হবে উল্টানো পিরামিড। এরকম উল্টানো পিরামিড হবে। পুকুরের বাস্তুতন্ত্রের পিরামিড সবসময় উল্টানো প্রকৃতির। বেশ, এরপরে চলে আসে শক্তির পিরামিড। শক্তির পিরামিড হচ্ছে প্রতিটি পুষ্টি স্তরে শক্তির প্রবাহের মোট পরিমাণকে প্রতিনিধিত্ব করে। এটা কিলো ক্যালোরি পার মিটার পার ইয়ারে এ করা হয়, সর্বদাই সরল হয়। হ্যাঁ, সর্বদাই সরল হয় শক্তির পিরামিড। আচ্ছা, এখানে লিন্ডেম্যানের সূত্র উদাহরণ দেওয়া আছে, বলা আছে লিন্ডেম্যানের সূত্র তোমরা বুঝে গেছো, আমি এখানটাকে নিয়ে আর কথা বলবো না। ইনভার্টেড বা উল্টানো পিরামিড বুঝে গেছো নিশ্চয়ই, আমি কথা বলবো না এ নিয়ে আর। এই যে পরজীবী খাদ্য শৃঙ্খলে দেখা যায় ইনভার্টেড পিরামিড, লিখে দিয়েছি। গাছ ভিত্তিক বাস্তুতন্ত্রে দেখা যায়, স্পিন্ডেল প্রাকৃতিক শেপ গাছ ভিত্তিক বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়। জীব ভরের উল্টানো পিরামিড জলজ বাস্তুতন্ত্রে দেখতে পাওয়া যায়, বলা আছে কেন কি সেগুলো নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, উল্টানো। বেশ বেশ, চলো তাহলে ওগুলো আশা করে বুঝে গেছো। এরপরে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র, বায়ো জিওকেমিক্যাল সাইকেল। এরপরে এটাকে নিয়ে আমরা আলোচনা করব, বায়ো জিওকেমিক্যাল সাইকেল, জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে সেটাকে নিয়ে। জৈব ভূ রাসায়নিক চক্র বলতে আমাদের পরিবেশে বিভিন্ন রকমের উপাদান নিয়ে গঠিত, জৈব উপাদান নিয়ে গঠিত, এবং সেগুলি চক্রাকারে আবর্তিত হচ্ছে। কীরকম করে চক্রাকারে আবর্তিত হচ্ছে? প্রথমে পরিবেশ থেকে বিভিন্ন জীবদেহ থেকে আবার আবর্তিত হয়ে পুনরায় আবার পরিবেশে ফেরত আসছে, সেটাকে আমরা ভূ জৈব রাসায়নিক চক্র বলি। সাইকেল আমি বলা হয় যে সাইকেল কাকে বলা হয়? যেখান থেকে একটা প্রসেস শুরু হয় বা প্রক্রিয়া শুরু হয় এবং সেখানে এসেই সমস্তটা ঘুরে সেখানে এসেই শেষ হয়, সেটাকে আমরা সাইকেলিক নেচার বলি। তো বায়োজিওকেমিক্যাল সাইকেল বা ভূ রাসায়নিক চক্র বলতে তাহলে আমরা বুঝবো বিভিন্ন জৈব উপাদানগুলি বিভিন্ন পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে আবার যখন পরিবেশে ঘুরে ফেরত আসে, সেটাকে আমরা বলি জৈব ভূ রাসায়নিক চক্র। এই জৈব ভূ রাসায়নিক চক্রকে বেশ কি জৈব ভূ রাসায়নিক চক্র কি কি হতে পারে? দেখো কি কি হতে পারে। প্রথমত দেখবো আমরা ওয়াটার সাইকেল, জলচক্র। ওয়াটার সাইকেল কি হবে? প্রসেস কি? বাষ্পীভবন হবে, জল কি হবে? মাটি থেকে, এবং এছাড়া বাষ্পীয় প্রস্বেদন হবে উদ্ভিদ থেকে। তারপরে কি হবে? মেঘের দ্বারা ঘনীভবন হবে, বৃষ্টিপাত হবে,
বৃষ্টি তুষার এবং রান অফ প্রবেশ করবে, মাটিতে প্রবেশ করবে, আবার ভূগর্ভস্থ জল প্রবাহিত হবে। এইভাবে জলচক্র সম্পন্ন হয়। এগুলো তোমরা জানো, জলচক্র নিয়ে আমি আর বলবো না। কার্বন সাইকেল কি হবে? একই রকমভাবে কার্বনটা হচ্ছে কি হয়, কার্বন বিভিন্ন পরিবেশ থেকে জীবদেহ, জীবদেহ থেকে আবার পরিবেশে ফেরত আসে। এটাই হচ্ছে কার্বন সাইকেল। সংরক্ষিত ভাণ্ডার কার্বন ডাই অক্সাইড আছে, অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড আছে। বলতে পারবে আমাকে? এখানে এখানে তোমরা বলতে হবে অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? দ্রুত দ্রুত দ্রুত। 0.03। আমি তোমাদেরকে অপশন দিলাম, তোমরা তোমরা উত্তর দেবে। আমি তোমার আমার এ বি সি ডি আমি তোমাদেরকে অপশন দিচ্ছি। 0.038, 0.036, 0.035, 0.034। কোনটা হবে বলো? কোনটা হবে বলো? হুম? অপশন ডি। অপশন ডি বলছে, হ্যাঁ, একদম একদম অপশন ডি। দেখো, এই উপাদানগুলো তোমাদেরকে পুরো ফ্র্যাকশনটাকে মনে রাখতে হবে। এই উপাদানগুলোকে আমি ফ্র্যাকশনটাকে মনে রাখতে বলবো তোমাদের সবাইকে। কার্বন, নাইট্রোজেন থেকে শুরু করে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, একদম ওজোন গ্যাস পর্যন্ত যে ফ্র্যাকশন, সমস্ত ফ্র্যাকশন তোমাদেরকে মনে রাখতে হবে। আর লেটেস্টটা 407 বলেছিলাম, তাই তো? কিন্তু যেহেতু এখন বিভিন্ন বইগুলোতে লেটেস্টটা, হ্যাঁ বলেছিলাম ঠিকই, কিন্তু বিভিন্ন যেহেতু আগেকার বইগুলোতে সমস্ত আছে, তাই এটাতেই নিলে এটাই নেবে। শাবিন্দর সিং বা বিভিন্ন বইগুলোতে এগুলোতে এটাই আছে, ঠিক আছে? এবং ইভেন এনসিআরটিও সেটা নিচ্ছে, তাই উত্তরে এটাই করে আসবে। নেক্সট, তাহলে দেখো, তাহলে কি কার্বন, আচ্ছা, এখান থেকে তোমাদেরকে একটা সহজ প্রশ্ন করি। কার্বন ডাই অক্সাইড বায়ু, স্থলভাগে বেশি থাকে না জলে বেশি থাকে? বায়ুতে বেশি থাকে না জলে, সমুদ্রে বেশি থাকে বলো? বায়ুতে বেশি থাকে না সমুদ্রে বেশি থাকে, বেশি বেশি থাকে? ভেরি গুড, ভেরি গুড। কার্বন ডাই অক্সাইড কিন্তু সবসময় সমুদ্রে বেশি থাকে। তাহলে দেখো, কার্বন ডাই অক্সাইড কি হয়? জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো থেকে থাকে। প্রসেসটা কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা জানি কি করে। বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে বা জল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে জৈব যৌগ উৎপন্ন করে। সমস্ত জীবন্ত প্রাণী আহ, কার্বন ডাই অক্সাইড নির্গত করে। আমরা কি করি? কার্বন ডাই অক্সাইড নির্গত করি। বিয়োজক মৃত জৈব পদার্থকে ভেঙে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। তাহলে কি আমরা সবাই কার্বন ডাই অক্সাইড কি করছি? উৎপন্ন করছি। শুধুমাত্র উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিচ্ছে এবং তারপরে কি আবার আবার পরিবেশে ফিরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। এইভাবে কার্বন চক্রটা সম্পূর্ণ হচ্ছে। দেখো, সিগনিফিক্যান্স কি? সমস্ত জৈব অণুর জন্য অপরিহার্য, পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করতে একটা সাহায্য করে। এরপর চলে আসি নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র, দেখো, নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78%, এখানে আমি দিয়েছি, কিন্তু 78 পয়েন্ট কত পার্সেন্ট তোমাদেরকে মনে রাখতে হবে বলো? 78 পয়েন্ট কত পার্সেন্ট? 78 পয়েন্ট, ভেরি গুড, ভেরি গুড। 78.08%, হ্যাঁ, এর হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। এই নাইট্রোজেনটা কিন্তু সরাসরি কোনো উদ্ভিদ বা প্রাণী বায়ুমণ্ডল থেকে শোষণ করতে পারে না। যেমন কার্বন ডাই অক্সাইড কী হয়, উদ্ভিদ কিন্তু জীব কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে, কিন্তু নাইট্রোজেনটা হচ্ছে এমন একটা উপাদান যেটা পরিবেশ থেকে সরাসরি গ্রহণ করতে পারে না। বিভিন্ন রকমের মাটির মধ্যে নাইট্রোজেন ফিক্সেশনের পরে, নাইট্রোজেন জমা হওয়ার পরে সেগুলো বিভিন্ন জীবদেহে আমাদের প্রবেশ করে। তো নাইট্রোজেন ফিক্সেশন আমরা আলোচনা করব। নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে সেটাকে জানতে হবে। বায়ুমণ্ডলে নাইট্রোজেন সংবদ্ধকারী ব্যাকটেরিয়া, তারা কি করে? বিভিন্ন রকমের যে অ্যামোনিয়া, তারা নাইট্রোজেনে রূপান্তরিত করে এবং
নাইট্রোজেন কি হয়, সংবদ্ধ হয় বা ফিক্সেশন হয়। এরপরে অ্যামোনিফিকেশনের দ্বারাও কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। নাইট্রিফিকেশন মানে নাইট্রোজেনের যে সংবদ্ধকরণ, সেটাই নাইট্রিফিকেশন। এরপরে আসি আত্তীকরণ, অ্যাজিমিলেশন। উদ্ভিদ নাইট্রোজেন শোষণ করে এবং এটিকে জৈব যৌগ প্রোটিন নিউক্লিয়াস অ্যাসিডে রূপান্তরিত করে। ঠিক আছে। ডিনাইট্রিফিকেশন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের, এবং এখান থেকে ডিনাইট্রিফিকেশন থেকে প্রশ্ন আসবে। ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়াগুলোর নাম জিজ্ঞেস করবে। হুম, এই তো। নাইট্রেট ইজ এ কনভার্টেড ব্যাক টু দ্য অ্যাটমসফিয়ার। নাইট্রেট যখন অ্যাটমসফিয়ারে ফিরে যায় তখন সেটাকে ডিনাইট্রিফিকেশন বলা হচ্ছে। আর ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে পেসোডোমোনাস। আর একটা কি হচ্ছে, আর একটা আছে পেসোডোমোনাস রয়েছে, আর একটা নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে, এখানে দেওয়া নেই। তোমরা এটা দেখবে, হ্যাঁ, আমি তো বলবোই, তোমরা অবশ্যই দেখবে। থিওব্যাসিলাস, ভেরি গুড। এরপরে চলে আসবে ফসফরাস চক্র। ওই একই ব্যাপার, ফসফরাসগুলো যখন কি হয়, আহ, প্রকৃতি থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে আবার প্রকৃতিতে ফিরে যায়, এগুলো দেওয়া আছে। প্রসেসটা পরপর দিয়েছি, হ্যাঁ, একবার দেখবে। এগুলো বিশেষ কিছু নেই। এরপর চলে আসো বায়োম। মোটামুটি একটা মনে রাখবে, খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন ওখান থেকে তেমন করে বিশেষ কিছু আসে না, তো মনে রাখতে হবে, মোটামুটি মনে রাখবে, ঠিক আছে। প্রত্যেকটা লাইন মুখস্থ করা এরকম দরকার পড়বে না। তো বায়োম কাকে বলবো? বায়োম বলতে বোঝানো হবে একই জলবায়ু এবং উদ্ভিদযুক্ত অঞ্চলকে আমরা বায়োম বলে থাকি। একই জলবায়ুর ভিত্তিতে যে উদ্ভিদযুক্ত অঞ্চল গড়ে ওঠে, একই উদ্ভিদযুক্ত অঞ্চল গড়ে ওঠে, সেটাকে আমরা বায়োম বলি। বায়োম তাহলে কে নির্ধারণ করে? জলবায়ু প্রধান নির্ধারক। এছাড়া বিভিন্ন রকমের উদ্ভিদ থাকে এবং একই রকমের অভিযোজন ক্ষমতা হয় বিশ্বব্যাপী। এর বিতরণ বা গ্লোবাল ডিস্ট্রিবিউশন আমরা দেখি। বায়ুমণ্ডল সাধারণত মহাদেশ জুড়ে মানচিত্রে দেখানো হয়, যা একই ধরনের পরিবেশগত অবস্থার বিস্তৃত নির্দেশগুলোকে প্রকাশ করে। বায়োমের বিভিন্ন রকমের টাইপস আছে। প্রথমে যে স্থলজ বায়োম, স্থলভাগে যে সমস্ত বায়োম জন্মে তাদেরকে স্থলজ বায়োম বলা হয়, যেমন ট্রপিক্যাল রেন ফরেস্ট, এটাকেই বলা হয় ট্রপিক্যাল রেন ফরেস্টটাকেই বলা হয় অপটিমাম বায়োম। অপটিমাম বায়োম বলা হয় এটাকে। জলবায়ু কেমন হয় জানো? ট্রপিক্যাল অঞ্চলে যে জলবায়ুটা হয় 20 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকে, বৃষ্টিপাত হয় 200 সেন্টিমিটারের বেশি। কী কী উদ্ভিদ থাকে? চিরহরিৎ, চওড়া পাতার গাছ, আহ, এবং জীববৈচিত্র্য থাকে। এপিফাইট, যেমন আশ্রয় উদ্ভিদ থাকে, লিয়ানা থাকে, কাঠলতা থাকে। প্রাণী জীবন্ত কী কী থাকে দেখো, বৈচিত্র্যময় বৃক্ষবাসী প্রাণী যেমন বানর, স্লোথ, জাগুয়ার, রঙিন পাখি, অসংখ্য পোকামাকড়। পরিবেশগত অভিযোজন, উদ্ভিদের ঠেসমূল গাছ, যা গাছকে ধরে রাখে। পাতায় ড্রিং টিপ, যা জল ঝরিয়ে দিতে সাহায্য করে। প্রাণী ছদ্মবেশ, বিশেষ করে খাদ্যাভ্যাসে বৃক্ষবাসী চলাচল, জটিল সামাজিক কাঠামো। অবস্থান কোথায়? অ্যামাজন বেসিন, কঙ্গো বেসিন, এগুলো দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে ট্রপিক্যাল ডিসিডিয়াস বাস্তুতন্ত্র। সোজা এগুলো জানো, ট্রপিক্যাল ডিসিডিয়াস পড়ানো হয়েছে। সাভানা বাস্তুতন্ত্র, কী কী উদ্ভিদ আছে দেখে নেবে, জলবায়ুটা কেমন একবার দেখে নেবে, প্রাণী জীবন ধারণের কেমন অবস্থা দেখবে, পরিবেশগত অভিযোজন। দিয়ে দেবো তোমাদের নোটগুলো। ডেজার্ট, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে দেখো পরিবেশগত অভিযোজন কি, কিউটিকল দেখতে পাওয়া যায় পাতার মধ্যে। টেম্পারেট গ্রাসল্যান্ড হলো, বেশ, টেম্পারেট ডিসিডিয়াস ফরেস্ট হলো, আর হচ্ছে চেপারেল কনিফেরাস হলো। চেপারেল বাস্তুতন্ত্র থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দেয়।
আচ্ছা, এই বায়োমগুলো থেকে এখানগুলো থেকে জাস্ট তোমাদের একবার শুধু দেখে নেওয়া, এখান থেকে বোঝানোর তেমন করে কিছুই নেই, শুধু কিছু ইনফরমেশন আছে। হ্যাঁ, সেই ইনফরমেশনগুলো তোমরা একবার করে পড়ে নেবে, দেখে নেবে। তোমাদের আশা করি অসুবিধা হবে না এই ইনফরমেশনগুলো।